শোন, কাহিনীটা হচ্ছে কি, বিভূতিভূষণ কিন্তু সবসময় ভূত টুত নিয়ে একটু বেশি লেখালেখি করে। হ্যাঁ, এই ধরনের প্রেত জাতি এই সেই অনেক কিছু পাইছি ওনার লেখার মধ্যে। আরো কিছু বই আমি কালেকশন করতেছি, ওটাতেও পড়বো। এই দেখিস গল্প করতে করতে পড়বি, গল্প আছে। অসুবিধা নেই, পড়বো না। কাহিনী হচ্ছে হুমায়ুন আহমেদের একটা বই, ওনার একটা গল্প পড়লাম যে উনি একবার বাংলাদেশে আসছিল তিনবট নামে একটা জায়গা দেখতে। লোকেশনটা আমার এক্সাক্ট মনে নেই, তবে ময়মনসিংহে। ঠিক আছে, তো তিনবট নামে জায়গাটা দেখতে গিয়ে উনি যে বাড়িতে থাকছিলেন, ওই বাড়িতে এক সাধু পুরুষ থাকতেন আর কি। হ্যাঁ, হিন্দু ধর্ম থেকে ওনার হচ্ছে তখন জাত চলে গেছিল এক ঘরা, তার ঘরে কেউ থাকে না। তো উনি আবার সবাইকে হেল্প করে বেড়াইতো এবং তার ঘরেই বিভূতিভূষণ ছিলেন। যেদিন উনি বাইরে যাচ্ছেন, ওই বাসায় 3 দিন থাকার পরে, ওই দিন উনি বলে গেলেন যে আপনাদের বাসায় পিচ্ছি যে মেয়েটা আছে, ওই মেয়েটাকে একটু যত্ন করে রাখবেন। ও কারোর সাথে কথাও বলে না, খালি সামনে আসে আর চলে যায়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই পিচ্ছি মেয়েটা যাকেও দেখছে, যার ডেসক্রিপশন দিছে, সে হচ্ছে প্রায় 15-20 বছর আগে মারা গেছে। যার বাড়ি তার মায়ের ছোট কাল, এরকম একটা রিলেশন আর কি। তো ওই জিনিসটা আর কি, মানে মৃত মানুষ দেখতে পায় দোষ কেউ কেউ, এবং বিভূতিভূষণ স্বয়ং নিজে দেখছেন। আর আমরা কেমনে বলি ভূত নাই। এবং আমরা কিন্তু আরেকটা স্টোরি পাইছিলাম, ওই যে মনে আছে একদিন একজনকে পাইছিলাম যে ভাই নামে আমরা অরিজিনাল নামটা দিই। হ্যাঁ, লঞ্চের একটা ঘটনা, সে মরা শিশির করা ঘটনা। আসলে এরকম ঘটে। যাই হোক, আমাদের জন্য যারা অপেক্ষা করছে তাদের কাছেও নিশ্চয়ই এরকম কিছু আছে। হ্যাঁ, ওই তো পৌঁছে গেছে। আর চল, ওই তো পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি সবাই বসে আছে। চল, তোর স্টেপ শেষ হয়েছে, গল্প বলো। এভাবেই হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই বালিয়ার বংশী নদীর কাছে, যেখানে আমাদের কাঙ্ক্ষিত অতিথিরা আমাদের জন্য অপেক্ষা করছে। তো রেহান, এই মুহূর্তে আমাদের সাথে আছে কামাল ভাই। চল কামাল ভাইয়ের স্টোরি শুনি। কামাল ভাই কোথায় থাকেন, কি করেন? আসলে আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানার 1 নং মাধবপুর ইউনিয়ন কান্দুগর গ্রামে। আচ্ছা আচ্ছা, ওকে কামাল ভাই, আমরা ডরটিমের কাছে যেটা শুনেছিলাম আমরা প্রায় 2 থেকে 3টার মতো ঘটনা হয়তো শুনেছি। তো আমরা প্রথম একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই, যেটা হচ্ছে আপনি বলেছিলেন যে রাতের বেলা কার্ড খেলে আসার সময় একটা ঘটনা ঘটেছিল আপনার। তো আসলে এই ঘটনাটা কি ছিল? আসলে হচ্ছে কি, আমি এসএসসি পরীক্ষার মাঝামাঝিতেই কার্ড খেলা শিখি। আর আমার যে ঘটনাটা ঘটেছিল সেটা এসএসসি পরীক্ষার পরে। আমি সাধারণত রাত্রের বেলায় কাঠ খেলতাম। প্রতিনিয়তই যখন কাঠ খেলতাম, আমার সমপাঠী বন্ধুরা ছিল, আমাকে খেলার পরে প্রায় সময় ওনারা বাসায় দিয়ে যেত, কারণ আমি সাপের অনেক ভয় পেতাম। তো সাপের যে রাস্তা, সেটা দিয়ে আসতে আমার বাসায় লাগে আপনার 2.5 থেকে 3 মিনিট। আর আমি যদি সাপকে সেভ করে মেইন রোডে আসি, তাহলে আমার বাড়িতে আসতে 5 মিনিট লাগে। তো ওই দিন হচ্ছে কি, আমার কোনো সমকক্ষ বন্ধু মহল না আমার সাথে খেলে নাই। যারাই খেলছে আমার থেকে আপনার মনে করেন 15 থেকে 10 বছরের বড় হবে। মানে বড়দের সাথে খেলছি আমি। তো এক পর্যায়ে খেলতে খেলতে আমরা প্রায় 12:30 পর্যন্তই খেললাম। খেলার পরে যেহেতু আমাদের অনেক সিনিয়র, আমি তো ওদেরকে বলতে পারি না যে ভাই আমার একটু বাসা আগায় দিয়ে আসেন। তো ওরা যার যার মতো বাসায় চলে গেছে, ওদের বাসাবাসি। তো আমি সাপের ভয়ে করলাম কি, আমি যে 5 মিনিটের যে রাস্তাটা, ওই রাস্তাটাকে আমি বেছে নিলাম। হ্যাঁ, তো আমি যখন হাঁটতেছি, ঠিক রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার পশ্চিম পাশে আপনার রাস্তা থেকে 20 থেকে 25 হাত দূরে আপনার বাড়ি। আর ওই বাড়িরই আপনার রাস্তার পূর্ব পাশে ছিল আপনার একটু ওয়াশরুম, যেটা আমাদের গ্রাম্য ভাষা হয়তো অনেকে নাই জানতে পারে, আমি বলি বাথরুম। এটা ছিল টিনের। আশেপাশে বাড়িঘর ছিল বলতে রাস্তার পশ্চিম পাশে বাড়িঘর, তাও আপনার 20 থেকে 25 হাত দূরত্ব। আর এই ওয়াশরুমের পাশে ছিল একটা পুকুর, আর পুকুরের পাশে ছিল আপনার পারিবারিক কবরস্থান, যেটা আমার এলাকার অনেকেই হয়তো শ্রোতা শুনতে পারেন। এটা হচ্ছে হাবদন বাড়ি পারিবারিক কবরস্থান। আচ্ছা। তো আমি তাৎক্ষণিক বাথরুমের দিকে আমার চোখ যায়, দেখতেছি কি ভাই, আমি যে একটা কালো বুরকা পরে বাথরুমে প্রবেশ করলো। তো আমার মনে হলো বাথরুমে তো কেউ বুরকা পরে প্রবেশ করার কথা নয়, হয়তো এরা চুর হবে। আবার বিশেষ করে এত রাতের বেলা। হ্যাঁ, এত রাতের বেলা আমার মনে হয় যে এরা চুর হবে। তা আমি করলাম কি, ওনাকে ফলো করে আমি যে চুর যেহেতু বাথরুমে একজনই ঢুকলাম, তাহলে আমি তাকে ধরতে পারবো। আমি চিৎকার দিলে হয়তো সে পালাই যাবে, যার কারণে আমি চিৎকার দিই। আমি সাথে সাথে বাথরুমের দরজাটা খুললাম,
খুলে দেখি বাথরুমে কিছুই নেই। আমি কি ব্যাপার, আমার সামনে দিয়ে ঢুকলো, আমি কিছুই দেখতে পারলাম না। বাথরুমে কি কোনো দরজা আছে না? গ্রামের বাথরুমগুলোতে তো ভাঙা বা পেছন দিকে ভাঙা এরকম না, কিছু আসলে এইটা বেরিয়ে যাওয়ার মতো কি কোনো বেরিয়ে কিছু যাওয়ার মতো ছিল? রাস্তা ছিল না, একদম সামনে দিয়ে বেরোতে হবে। আচ্ছা কারণ টিন একদম ছিল। আচ্ছা আচ্ছা। তো পরে আমি দেখলাম, খুলে দেখি কিছু নাই। আমি ভাবলাম এটা কি না ঢুকে দিকটা পালাই গেল, কিন্তু আমি তো দেখলাম ঢুকলো। আমি বিভ্রান্তি করে পড়ে গেলাম, আসলে কি হলো বিষয়টা। হুম। পরে একটু আমি হাঁটতে শুরু করলাম, মনে হলো যে আমি পিছে আবার তাকাই, দেখি এটা দেখতে পাই কিনা। পিছে তাকাইতেই দেখি সাদা বুরকা পরে দাঁড়ানো, কি অবস্থায় দাঁড়ানো? আমার দিকে তাকাই আছে, কিন্তু আমি পিছে তাকানোর পরে একদম রাস্তার মিড পয়েন্টে দাঁড়ানো আমার দিকে তাকাই রয়েছে। তাকাই রয়েছে যে বুরকা হচ্ছে কি আপনার যে মুখোশ পরে না মেয়েরা, জাস্ট এই মুখোশ পরার মতো। এখন ছেলে কি বা মেয়ে আপনি কিছু দূর থেকে তো বোঝা যাচ্ছে না, যেহেতু রাত্রেবেলা, বুঝতেই পারতেছেন। জাস্ট একটা দেখা যাচ্ছে যে কিছু একটা দাঁড়ানো, তাও বুরকা পরে। আমি তাকাইলাম, তখন আমি আবার কনফার্ম হলাম যে এবার চুপ, কারণ হয়তো একই সেম জাতীয় বোরকা পরে আসে না, সাদা কালো পরে আসতেই পারে, কয়েকজন হয়তো হ্যাঁ, আছে। কয়েকজন হয়তো বা এটা হবে। তো আমি একটু হেঁটে আমি করলাম, আমি এদেরকে আজকে দেখি ধরতে পারি কিনা। আমি একটা রাস্তায়, মুকলেশ কাকা, জানি না মুকলেশ কাকা শুনে কিনা, ওনার দোকান আছে একটা, দোকানটা পাড়িয়ে আমি একটা রাস্তার পাশে একটু লুকাইলাম। লুকাই দেখি কিছু দেখা যায় কিনা। দেখি কিছু দেখতে পাচ্ছি না। পাশে যেটা একটা জঙ্গল ছিল, বাঘ বলি আমরা, যেটা শিয়াল বাস করতো আগেতে, ওই বাঘের মধ্যে একটা খুব সুশ্রী আকারে একটা মেয়ে দাঁড়ানো। মানে আসলে হচ্ছে কি কি, বোরকা পরাই? না না, এটা বুরকা পরানো নয়, যে যেহেতু আমি বুঝতে পারলাম মেয়ে, তো একটু বুরকা পরে। তখন আমার মেমোরিতে কাজ করলো যে মেয়ে তো চুরি করতে আসবে না রাত্রের বেলা অন্তপক্ষে। আর তাছাড়া এখন আমি শিওর হলাম যে আসলে এটা চুর নয়, যেহেতু টয়লেটে গেলাম সেটা অদৃশ্যমান হয়ে গেল। পরে আবার সাদা বুরকা, তো এখন আবার দেখতেছি যে ইউরোপ আকারে। তখন আসলে আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। আমি চিন্তা করলাম পাশে একটা মসজিদে মুয়াজ্জেব থাকে, আমি মুয়াজ্জেবের সাহায্য নিব। হয়তো এখান থেকে আপনার 30-40টা হয়তো প্যাক লাগতে পারে আর কি আমার যাওয়ার জন্য। কোন চিৎকার টিকে না দিয়ে আমি একটু হাঁটতেই দেখি খুব বিকৃতি আকারে একটা মহিলা দাঁড়াই রয়েছে, মানে এই রাস্তার মাঝামাঝি অবস্থা। এখন আমি ব্যাক সাইডে যাইতে হলে দেখা যায় অনেক দূরে বাসা। সুন্দর একটা মেয়ে যে দেখলেন, ওটা কি হলো? ওইটা আমি আর দেখতে পারতেছি না, ওটা অদৃশ্য হয়ে গেছে। বিকৃতি আকারে দাঁড়ানো। তো আমি এখন ব্যাক সাইডে যাইতে হলে আমি আরো ভয় পাইতেছি, কারণ ব্যাক সাইডে বাড়ি অনেক দূরে হয়ে গেছে এখন আমার জন্য। আর মুয়াজ্জেবের রুমটা এখন আমার জন্য খুব কাছে, বা আমার আশ্রয় কেন্দ্র হিসাবে আমি ধরে নিতে পারতেছি। আমি তখন চিৎ খেলতেছি, হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আমি খুব চিৎ খেলতেছি, কিন্তু এই আমার চিৎকার গুলা মনে হইতেছে যে শব্দ হচ্ছে না। আচ্ছা। তখন আমি শুরু করলাম যে হাঁটি, আল্লাহ যাহা করে তাই হবে। আমি ঠিক হাঁটতে বরাবরই হইলাম। ওনার 2 থেকে 3 হাত আমি সামনে যাওয়ার পরে সে অদৃশ্যমান সেটাই। আমি ঠিক ওইখান থেকে এক দৌড়ে এক মুয়াজ্জেবের রুমে যাই, গিয়ে মুয়াজ্জেবকে ডাকতে শুরু করি। কোনো সারা শব্দ কিছুই দিচ্ছে না। পরে আসলে যেটা বুঝতে পারলাম, পরে আমি দেখি সে আজকে আসলে এই যে রুমে ঘুমায় নাই, তার সে বাড়িতে চলে গেছে। আমি সেটা বুঝতে পারলাম। আমি পরে আমার হঠাৎ করে আপনার এই তালার দিকে ডর গেল। আচ্ছা, ওই দরজায় তালা দেওয়া ছিল। দরজায় তালা ঝোলানো। পরে আমি আমার স্কুলের মাঠ, এই মাঠ পাড়াইলি আমার বাড়ি, আমি মাঠটা পাড়াইলাম। এখানে আমার কোনো সমস্যা হয় নাই, কারণ লাইট ছিল স্কুলে। তারপরে আমার বাসার লাইট ছিল। বাসায় যাওয়ার পরই জানেন গ্রামে হয়তো আপনাদের চাপ টিউবওয়েল, তো এটা সাধারণত ঘরে হয় না, এটা বাইরেই থাকে, উঠানের আশেপাশে। তো আমি ওইখানে গিয়ে আমি টিউবওয়েলে ফ্রেশ হয়ে বাসায় আসলাম। বাসায় আসার আমি একটা কাহিনী বলি। আমার যে বিল্ডিং করে এই ঘরে আমার আম্মু আর আমার ছোট বোন থাকে, আর আমার ফাদার অবশ্য জব করেন সিলেটে। ছোট ভাই আপনার উত্তর এশিয়ান ইউনিভার্সিটিতে পড়ে বিবিএ। তো বাসাতে আমরা আমার আম্মু আমার বোন ওই ঘরে থাকে, আর আমি এই ঘরে থাকার কারণটা হচ্ছে এটা আমার দাদার ঘর ছিল। তো এই পুরা ঘরটাতে আমি থাকি কারণ কাঠ খেলার জন্য। আর আমি ওই ঘর থেকে যদি যাই, পর আম্মুকে এসে নক করতে হবে আবার। তো এত রাত্রে যদি বাসায় যাই সাধারণত। তার মানে হচ্ছে আপনি এই ঘরে থাকছেন, মানে আপনি সুবিধাজনক সময়ে বের হয়ে যেতে পারেন, আবার আসতে পারেন। বেরিয়ে যেতে পারে, আসতে পারি। তো ভাই বলে রাখা ভালো যে ঘরটা ছিল আপনার 34 থেকে 36 হবে সম্ভবত। অনেক বড় ছিল, বড় ঘর থাকে, বড় ঘর সাধারণত। তো আমি তো হয়েছে কি, আমি যখন আপনার ফ্রেশ হয়ে বাসায় ঢোকার পরে আপনার টাওয়াল দিয়ে হাত মুখ ধুয়ে তারপরে আপনার করছি, আপনার লাইটটা ভাল্বটা ঝাড়ু রেখে আমি শুয়ে পড়লাম। শুয়ে আছি, ঘুম আসতেছে না।
ওইটা ভাবতেছে আর ঘুম আসতেছে না। চিন্তা করলাম মনে ভাল্বটা থাকলে আমি ঘুমাইতে পারবো না, তাই আমি ভাল্বটা অফ করে দিলাম। অফ করার 2-3 মিনিট অফ করে আমি শুয়ে পড়লাম আমার যত স্থানে। 2-3 মিনিট পরে আমাকে দরজা নক করতেছে। তো আমি জিজ্ঞেস করলাম কে, খুব সাউন্ড দিচ্ছে না। আবার নক করতেছে, বললাম কে, কিছু বলতেছে না। পরে নক করতেছে শুধু। পরে আমি তখন কি লাইটটা নেভানো ছিল? লাইটটা নেভানো ছিল। তো পরে আমি উঠলাম, উঠে আপনি লাইটটা আপনি ঝালাইলাম। আমার ঝালাই আপনি দরজাটা খুললাম, দেখতে পারলাম যে আমার গার্লফ্রেন্ড দাঁড়ানো। তো কোথায় দাঁড়ানো? এই যে আমার গেটে, বাসার গেটে। দরজার সামনে না গেটে দাঁড়ানো? গেটের সামনে দাঁড়ানো। তো আমার চিন্তা হলো আমাদের এই যে অ্যাফেয়ারের বিষয়টা আমার ওদের ফ্যামিলি জানতো। তো চিন্তা করলাম এটা নিয়ে হয়তো কোনো বা ঝামেলা হয়েছে, সে হয়তো চলে আসছে, আমার এরকম মনে হইতেছে। কারণ না হয়তো তো ভাই 20 থেকে 25 মিনিট লাগে, এত রাত্রে আসার কথা না। তো আমি করলাম কি, টি শার্টটা বাসা থেকে পরে এসে ঘেটে গেলাম, দেখি সে ঘেটে নাই। আমার পাশে একটু হাঁটলে একটা পুকুর, সেই পুকুর পার থেকে আমার এখান থেকে দেখা যায় আমারটা তো লাইট, ওইখানে আমার পুকুর পারে একটু লাইট স্পর্শ হয়। ও আমাকে নক করতেছে মনে হইতেছে, মানে আমাকে ডাকতেছে হাতে ইশারা করে। আমি গেলাম, 5 হাত হবে, 5 থেকে 10 হাতের দিকে। আমি বললাম ওর নাম ধরে যে এই কি ব্যাপার, তুমি এত রাত্রে কেন? কিছু বলতেছে না, শুধু হাসতেছে। আমি কি ব্যাপার, তুমি কথা বলো না কেন? ও হাসতেছে। পরে বলে যে তুমি আসো, কিন্তু ওই সুরটা ভাই আমার গার্লফ্রেন্ডের মতো মনে হলো না আমার। আচ্ছা। আর আমার তখন মনে হইতেছে যে আমার গার্লফ্রেন্ড হয়তো আমার বলতো কি কারণে আসছে, ও আসো কিছুই বলতেছে না। আমি কি ব্যাপার তুমি বলো। তার মানে আবার আমি আর কোন ভয়েসটা শুনতে চাইতেছি কনফার্মের জন্য, কিছুই বলতেছে না। তুমি হাসো বলো না, তখন সে হাঁটতেছে, হাসতে হাসতে হাঁটতেছে। যখন আমি স্ট্রেট হয়ে গেলাম, সে স্ট্রেট ওই জায়গায় বসে গেল। মানে আপনি দাঁড়িয়ে গেছেন আর ওই জায়গায় এসে বসে গেছে। তো বিষয়টা আমার কাছে তখন মনে হচ্ছে যে আসলে কি সে আমার গার্লফ্রেন্ড কিনা। আমি তখন মানে কনফিউজড মধ্যে আছি যে আসলে কনফিউজ হয়ে গেলেন আপনি। পরে আমি করলাম কি, আমার ফোনটা বের করলাম, আমার গার্লফ্রেন্ডে ফোন দিচ্ছি, আর রেসপন্স করতেছে না। আমি 2টা কল দিলাম, তৎক্ষণিক সে বসে রয়েছে জায়গায়। আচ্ছা। কিছু বলতেছো না। তো আমি আবার ফোন দিচ্ছি, আমি কি ব্যাপার, তুমি কথা বলতেছো না কেন, কি হয়েছে, কি ঝামেলা হয়েছে? তোমার আপনার সামনে যে আছে তাকে বলতেছি তোমার ঝামেলা হয়েছে না কিছু হয়েছে, তুমি বলো আমারে। আমার আমি দিক দিয়ে ফোন দিচ্ছি, কিন্তু ওর ফোনও বাজতেছে না। তাই ভাবলাম হয়তো বা ওর সাইলেন্সের জায়গায়, আর কেন ফোন রিসিভ করতেছে না তাও বুঝতেছি না। আমি তুমি আর ফোন উঠাচ্ছ না কেন? আমি আবার বলতেছি উঠাই না। আমি কিন্তু অনেক সন্দেহ রাখতেছি যে আসলে হয় কিনা। তারপর আমি 3বার যখন এইদিকে ওর সাথে কথা বলে যাচ্ছে না, আরেকদিকে ফোনও দিচ্ছি। যখন আমি মানে 3rd টাইম ফোন দিলাম, সে রেসপন্স করলো। বলার পর আমি ফোনটা ধরে বললাম যে তুমি কোথায়? তো ফান করে বলতেছে আমি তোমার পাশে। আমি আসলে তো পাশে, পাশে তো আমি কি পাশে, মানে তো তুমি পাশে, তোমার ডাকতেছি, তুমি শুনতেছো না কেন? তুমি আমি শুনতেছি না, আমি তো শুনতেছি, বলো কি বলবা, ঠিক এরকম করে বলতেছে। সে ওই মুহূর্তে আমি কথা বললো, তো আমি তার শব্দ পাচ্ছি না, যেহেতু সে আমার থেকে 10 হাত চোখের সামনেই সে আছে। শব্দ আবার ওর কথা যেরকম আকার কথা বলতেছে, আমি শব্দ পাওয়ার মতো ভাইয়া, বুঝতে পারছেন? তো পরে আমার চিন্তা করলাম এয়ারফোনে কথা বলে, এত মোবাইল হাতে নিতে দেখতেছি না, আমি কি হেডফোনে কথা বলে নাকি? আমি কি তুমি বলো তো সত্যি করে, আরে কি অবাক তাই না, আমি আসলে তোমার পাশে। বলাতে আমি রাগে ফোনটা কেটে দিছি। তাহলে তুই পাশে হলে তুমি কথা বলো না কেন? আচ্ছা। এই মুহূর্তে আমি ব্যাক করতেছি, ওই লোকটা আমার বলতেছে কি ঝামানা বললে হাসি দিয়ে সে হাঁটা শুরু করলো। আমার গার্লফ্রেন্ড আবার আমাকে ফোনটা ব্যাক করলো। আচ্ছা। আপনার সামনে যে ছিল সে বলতেছে যাবানা বলে সে হাঁটা শুরু করলো। তা আমি আমার ব্যাগে যখন ফিরলাম, আমার গার্লফ্রেন্ড ঠিক ওই মুহূর্তে ফোন দিল, কি হয়েছে তোমার, এত রাত্রে ফোন দিয়ে তুমি আমার জিজ্ঞাসা করো যে আমি কোথায়, তোমার কি মাথাটা ঠিক আছে? কে তুমি তো আমার পাশে বলছো, আসলে তো তুমি আমার পাশেই, এই তো আমি দেখতেছি তোমার 10-15 মিনিট, তুমি দুষ্টামি করো না তো? আমরা বলতেছি আমি এই তো সত্যি। পরে আমি বললাম ওই যে পুকুর পাড়ে তুমি হাঁটতে যেতেছো, তুমি এত রাত্রে কেন আসলে, আর আমার বলতেছো না কাহিনীটা কি বলতো? হ্যাঁ তুমি বাজেটা যে বলতে শুরু করলাম, বললাম কি বলো, আমি তো বাসায়। মানে ভয় আমি বলতেছি, আমি হ্যাঁ এই তো আমি পুকুর পাড়ে আসলাম, তুমি আমার ডাইকা নিয়ে আসলা, আমি তো তোমার দেখতেছি, এখনো তুমি পুকুরের পূর্ব পাড়ে আসা, আর আমি হচ্ছে আপনার উত্তর পাড়ে আর কি, তোমার পুকুরের পূর্ব পাড়ে তুমি হাঁটতেছো দেখতেছি।
ওরা হয়তো আমার গার্লফ্রেন্ড বুঝতে পারছে, যার কারণে বললো যে তুমি বাসায় যাও, পরে কথা বলতে তুমি বাসায় যাওয়ার ফোন দাও, সমস্যা হইব। পরে আমার কথা মতো আমি ঠিকই বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমি আসলে বুঝতে পারলাম এটা অন্য কিছু। তো পরের দিন যে ব্যাপারটা হইলো কি, পরের দিন এই ব্যাপারটা আমি যাদের সাথে কাট খেললাম, এক সিনিয়র পার্সন ছিল, ওরা জিজ্ঞাসা করলাম, ভাগিনা এটা আমার চোখেও পড়ছে, আসলে এই জায়গায় একটা কিছু থাকে, এটা নিয়ে। তো আপনাদের এই জায়গাটার মধ্যে এমন অতীতের কোনো ঘটনা আছে, কোনো মেয়ে সুইসাইড করেছে বা কোনো ধরনের কোনো কিছু হয়েছে? আসলে এই জায়গাতে এইরকম সুসাইডের কোনো ঘটনাই ছিল না। আচ্ছা। কিন্তু ওই যে আমার মামার চোখে পড়ছে, আর এর একটু সামনে থেকে মানে জিন জাতীয় নাকি কিছু আছে। আমার এই একটা ফ্রেন্ডের বড় বোনকে আপনার এই মানে ধর্ষে বলতে কি এদের কাছে নাকি ভর করছে। আচ্ছা, এখানে? হ্যাঁ, ভর করার পরে আপনার ওই যে হুজুর টুজুর দিয়ে আসে না, এগুলাকে আপনার আসন দামায়। তো আমার ফ্রেন্ডটা আমাদেরকে আবার নিয়ে গেছে, কারণ ওরা ধৈর্য রাখতে পারে না। ওকে। তো ওই ফ্রেন্ড হুজুর যখন আপনি মরিচটা কি দিয়ে রাখি, নাকের মধ্যে ঢলা দিয়ে এদেরকে বাইর করে, তো হুজুর বলতেছে যে তুমি ওদেরকে ধরলা কেন, ওই মেয়েটার ধরলা কেন? যখন ওয়াশরুমে যাইবো ওরা যে একটা সিগন্যাল দিছি যে আমি এই জায়গায় আসি, অর্থাৎ আমি এই যে বাঁশের পাতা খুব জোরে নাড়াইছি, সে করলো কি আমারে পাড়া দিয়ে বাথরুমে গেল, যার কারণে ওরা আমি ধরছি। তো তুমি এই জায়গায় বসে কেন, আমাদের এটা স্থান। তো পরে হুজুরে বলে ছাড়ার জন্য, যখন ওরা ছাড়বে না, যখন হুজুর নাকের মধ্যে দিয়ে মুস পড়া ঘোরান দিতেছে, পরে ওরা ছেড়ে গেল। ছেড়ে গেল বলতে কি, দেখেন ভাই অনেক সময় হয়তো অবাক হয়ে যাবেন, ঘটনাটা এরকম। ঘর থেকে যখন বললো যে ছেড়ে দিবে, নাকে হাত দিয়ে নাকি এরকম টাইপের কথা বললো হুজুর। যখন বললো ঠিকই সে ইচ্ছা কিন্তু বাবা, আমরা 5-7 জন পোলা বেড়াতে করে ওরা ধরে রাখতে পারি না, ও মানে উঠাই যা একটা মেয়ে। আচ্ছা, আপনাদের বয়সে ছোট না বড়? ছোট। পরে সে উঠে মানে ইচ্ছাকৃত ভাবে মানে উঠানে এরকম ভাবে পড়লো, খুব শব্দ হয়ে পড়লো। পরে সে উঠে সে অবাক, তার পুরো শরীর ব্যথা করতেছে যে আমি এরকম কেন হাইতে আমাদেরকে বলতেছে আর কি। এরকম একটা ঘটনা ছিল আমার এখানেই, যেটা একে ধরেছিল। ওকে, যাই হোক কামাল ভাই, আপনার প্রথম যে ঘটনাটা শুনলাম আমরা, মানে মোটামুটি বেশ ভালো একটা ঘটনা আমরা বলতে পারি। তো এরকম ঘটনা আমরা পেয়েছি যে খুব কাছের কিছু মানুষের রূপ ধারণ করে এসে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে, কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সামহাও আপনারা সেই জায়গায়, আপনি যদি পুকুরের পূর্ব পারে যেতেন তাহলে হয়তোবা বোঝা যেত যে আসলে কি ঘটতো, এবং হয়তোবা তখন সেই ঘটনা শোনার জন্য আপনাকে সামনে পেতাম কিনা সেটাও সন্দেহ হচ্ছে। কি ভাই, পুকুরের পূর্ববার ব্যাপারটা আগে বলে ফেলি। এখানে আমাদের একটা হিন্দু পড়াইছিল, বুঝছেন? আচ্ছা। আমাদের বাড়ির একটাই ফ্যামিলি হিন্দু আছে, তো আর্থিক অবস্থা খুব বেশি একটা ভালো না। ওই ত্রিশাল পুকুরের পূর্ব পাশে আর একটা তাল গাছ আছে। আমাকে কিন্তু বিয়েটা ওই পুকুরের পূর্ব পাশ দিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আচ্ছা আচ্ছা। হয়তো তাৎক্ষণিক আমার গার্লফ্রেন্ডের সাথে আমি ফোন দেওয়াতে হয়তো আমি যাওয়া হয়নি আপনার ওখানে। যাই হোক, তো কামাল ভাই, এরপরে আরো একটা ঘটনা আপনার আছে যেটা আমরা শুনেছিলাম ডরটিমের কাছে, সেই ঘটনাটা কি ছিল একটু শুনি। এটা আমি মানে নিজে যখন শুনি তখন আসলে আমি কিছু বুঝতেছি না, আমি বুঝি না। তখন আমার বয়স হয়তো 5 থেকে 6 বছর। আর এই ঘটনাটার সাথে জড়িত হচ্ছে আমার মা, আমার বোন আর আমি। আচ্ছা। আমার মায়ের সাথে হচ্ছে কি, আমরা যে বাড়িটা এখন বাস করি সেটা আমাদের নতুন বাড়ি, মানে আমাদের গ্রামের প্রপার জায়গায় বলা যায়। পুরান বাড়ি, আমাদের বংশগত যারা আমার চাচা টাচারা থাকতো ওরা পুরান বাড়িতে থাকতো। তো আমার মার সাথে আমার বাবার হয়তো কিছু নিয়ে একটা তর্ক বিতর্ক বা ঝগড়া টাইপের কিছু একটা হয়েছে রাত্রেবেলা, সাধারণত বুঝতে পারছি যেটা। তো 10:30 11টার দিকে তো আমার আম্মু করলো কি যে বিচার দিতে যাবে যে এরকম ঘটনা কেন করে। মা আমার বোনকে নিয়ে যাইতে চাইতেছে ওই বাড়িতে। এটা ঘটনাটা হবে আপনার 96 কি 97। এত ইলেকট্রিসিটি ছড়াইছিল না, যার কারণে আপনার অন্ধকার ছন্দ ছিল। আর আপনার টর্চটা তখন খুব কমই হয়ে যেত। এখন তো বিভিন্ন জাতীয় টর্চ ইউজ হয়, তখন ওই টর্চটা ছিল না। ওই যে আপনার হারিকেন জাতীয় তেলের ইদা আপনার জ্বলে, ওই হারিকেনটা নিয়ে আম্মু বের হয়েছে আমার বোর সাথে, আমিও সাথে যাইতেছি। এটা হচ্ছে কি একটা 3 পুকুরের কানি বলে, 3টা পুকুরের কানি মানে 3টা পুকুরের মোড়। আচ্ছা, ওই ওখানে ওই মোড়টাতে 3টা পুকুরের কোনো না কোনো ভাবে কাছাকাছি 3টা পুকুর। উল্লেখ্য আমি এর আগে বলি, আমার একটা চাচার এই জায়গায় মারছে মানে মারছে বলতে আপনার এই যে আমার চাচার দোকান ছিল, আমি আগে বলে রাখি, উনার আপনার চায়ের দোকান ছিল। আচ্ছা। ওই উনার চায়ের দোকানে যে দুধের হর হয় না ভাইয়া, এই দুধের হর দিয়ে এই বাড়িতে যাইতেছিল, এই রাস্তাটার মধ্যে দিয়ে যাইতেছিল। এটা হবে রাত্রে 11টা 12:30 পর। তো উনি একটু শক্তিশালী এবং সাহসী ছিলেন।
প্রচন্ড সাহসী এবং শক্তিশালী ছিলেন। হর্নিয়া যাওয়ার পথে এরা এদের প্রতি একটু ওই হরটার প্রতি এদের লুক ছিল, তো আচ্ছা। ওদেরকে বিভিন্ন ভাবে পথ ভ্রষ্ট করতে চাইলো। আর চাচাকে? হ্যাঁ, হাঁটতে চাইতেছে, চাচা হর ছাড়ে না, কোনোটি হর দিতেছে না। পরে ওনারা একজন সাউন্ড করে বললো যে তুই তোর হরটা রেখা যা, তুই বাড়িতে যাইতে পারবি। চাচা হর দিবে নাই কোনো মতে, ওরা সামনে একদম ফেজ হইল ওই জিনিসটা। আচ্ছা। এটা আমার শোনা, আমি আমার চাচারও দেখি নাই, পরে শুনছি যেটা। তারপরে হর ধৈর্য না দেওয়াতে চাচার সাথে ওরা জুড়াজুড়ি করলো। চাচা হরটা জুড়াজুড়ি করে কেমনে কেমনে নিয়ে আসা বললো বাড়িতে। আসার পরে মানে হরটা সম্ভবত খাইছিল, যাই হোক বা যাই হয়েছে আপনার। পরের দিন চাচার জ্বর উঠছে, এমনিতে 3 দিন পরে সে মারা যায়। এবং বিভিন্ন পানি টানি দেওয়া হয়েছে, রাখতে পারেনি। পরে হুজুর যেটা বললো যে ওরা এরকম করাতে হরটা খাইছে তো, যার কারণে উনি এরকম হয়েছে আর কি। এটা যে ওখানে যে এরকম ঘটনাটা হয়েছিল ছিল। এটা কি উনি বলেছে পরে ওখানে হ্যাঁ, উনি বসে? বলছিল এটা। আচ্ছা, যখন অসুস্থ ছিল উনি উনি বলেছে। বলছিল এই ঘটনাটা। আর এমনি সাধারণত আপনার ঘটনা এবার যেটা ছিল যে আপনারা যাচ্ছিলেন তখন, হ্যাঁ, তারপর? এমনি সাধারণত ভাইয়া হলো কি, এই 3 রাস্তার এই পুকুরের মুড়িতে এমনিতেই খারাপ থাকে। তো যাকে আমি বলি, আমি যখন রাস্তা দিয়ে মানে যাচ্ছি যে রাস্তাটা, আমি তো জানি না, পরে শুনছি এখনো আমরা রাস্তাটা দেখি, ডাইনে একটা পুকুর, বামে একটা পুকুর, পিছনে ফেলে আসা পুকুর। অর্থাৎ রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই রাস্তার মাঝে আপনার হচ্ছে কি বড় বড় আম গাছ, একটা খাল আছে সাথে, মানে এই পুকুরটার পানি খাল ইয়ে আর কি, আপনার বাঁশের ইয়ে আছে। এই পুকুর পাড়ে বাঁশ আছে না, বাঁশঝাড় আছে। তো হাঁটার পরে আসলে আমার আব্বু যত চাকরি করতে সিলেট, আমরা ছোট, তো আমাদের বাজার খরচ এই জাতীয় কিছু লাগে, যেহেতু আমরা পুরান বাড়ি থেকে চলে আসছি নতুন বাড়িতে। ফুকন বললে একজন লোক, একদম মানে শীতের রাত্র ছিল, চাদর দিয়ে বসে রয়েছেন। তো উনি আবার কোথায় বসে আছে? এই যে পুকুর পাড়ে, উনি তো আবার পুকুরে যে মাছটা সামনে চাষ করতো। আচ্ছা। তো আমার মা আবার ডাকতেছে, এটা কি ওই যে 3 রাস্তার যে মোড়টা বললেন ওখানে কি 3টা পুকুরের যে মাথা যেখানে? যে হ্যাঁ, ওখানে? 3টা পুকুরের মাথায় একটু সামনে উনি বসা, আমরা অবস্থান করতেছি 3 এই পুকুরের মাথায়, উনি একটু সামনে। আমার মা বলতেছে, উনিকে ডাকতেছে, এই খুকন খুকন, এমনি করে 2-3টে ডাক দিল। ডাক দেওয়ার পরে উনি উঠে দাঁড়াইলো, দাঁড়ায় একটু হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পরে আমার কুকুরকে দেখতেছে না, কুকুর একটা দেখতে পারতেছে, মানে সাদা কুকুর দেখতে হঠাৎ পারতেছে। করেই কুকুর হ্যাঁ, হয়ে গেল। কুকুর হয়ে গেল। আম্মা আবার তখন ডাকতেছে, কুকুর তুমি কোথায়? পরে যখন কুকুর দেখতে পেলো, কুকুরটা দেখতে পাইতেছে না। তো আম্মা আবার আগাইতে থাকলো। তো কুকুরটা হইলো কি আমাদের দিকে ভোগ করতেছে। তো আম্মা হচ্ছে কি এটাকে মানে সরানোর জন্য মানে হাত দিয়ে নাড়াচাড়া করতেছে আর কি, যেটা বললো। কুকুরটা কিছুক্ষণ পর আম্মা একটু আগাতেই এটা ভিলাই রূপ ধারণ করে ফেললো, এবং ভিলাই রূপ ধারণ করে আমাদের চতুর্পাশ দিয়ে ঘিরে ফেললো। চারদিকে ঘুরতে থাকলো নাকি অনেকগুলা বিড়াল হয়ে গেল? অনেকগুলো বিড়াল হয়ে গেল, মানে আপনার পিছনে যাওয়ার রাস্তা নাই, আপনার সামনে আগাইতে পারতেছে না না সরাইলে। তখন আমার মা বুঝতে পারতেছে না যে আসলে এটা কিছু কিনা। যখন আম্মু মানে একটু শব্দ করলো, এই আশেপাশে একটু বাড়ি ছিল দূরে, শাকাওত বলে, যে শাকাওত বললে ঢাক দিল। তো ঢাক দেওয়ার পর আমার বোনে কিছু বুঝতেছে না, আমার বোনে পরে চিৎকার করে দিল। এতগুলো বিলাই দেখে চতুর্দিকে আমার বোনে চিৎকার দিয়ে দিল। চিৎকার দিতে পরে আম্মা সাকাত সাকাত ডাকতেছে, কিন্তু এগুলা সরতেছে না। এগুলা মনে হচ্ছে যে একটু একটু করে চেপে আসতেছে। জায়গাটা মানে বড় ছিল প্রথমে, এখন মনে হয় যে ক্ষুদ্র করে আমাদের চতুর্দিকে ঘিরে আসতেছে। পরে আমার বোন চিৎকার দিতেছে, বোন চিৎকার সাথে সাথে আমিও চিৎকার দিলাম, আমার মা হয় চিৎকার দিয়ে দিছে। অলরেডি হয়তো কারো শব্দ গেছে তখন কানে। উনিরা ঘরে যখন ঘর থেকে ভেঙে টর্চ নিয়ে আসলো, এগুলো আর কিছুই দেখতে পেল না। আমার মা পরের দিন জ্বর উঠে গেল এই ঘটনাটা দেখে। আমাদের কি যে হুজুর থেকে পানি পড়া টোড়া এনে দিল। এর আগে আমি একটা ঘটনা বলে গেছি, আমার চাচারে মারছিল এই রাস্তার মধ্যে। পরে হয়তো বুঝে অনেকে বললো যে এটা হয়তো অন্য কিছু মনে হইলো। পরের দিন যখন আমরা খোকনকে এই ঘটনাটা জিগাইতে গেলাম, খোকন অসম্ভব, খোকনের জায়গা ছিল না। তখন বোঝা গেল আসলে এটা খোকন ছিল না। তার মানে খোকন আসার খোকন যখন আসছে তখনই কিছু একটা আসছে সাথে। হ্যাঁ, পরবর্তীতে বিভিন্ন ভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। আসলে এই রাস্তাটা অনেকেই হয়তো অনেক কিছু ফিল করছে এই রাস্তার মধ্যে দিয়ে। এগুলার আসলে কি ব্যাখ্যা হতে পারে? এগুলার কোনো ব্যাখ্যা আসলে জানা নেই। না, এগুলো আসলে কোনো ব্যাখ্যা মানে হতেই পারে না। ব্যাখ্যা হবে কিভাবে? মানে একটা এই ধরনের একটা জিনিস এভাবে ট্রান্সফরমেশন অফ মানে ফিজিক্যাল স্ট্রাকচার, এটা তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা আমি আর তুই শুনছি, আমরা কিন্তু চোখে দেখি নাই। আমাদের কাছে অনেকটা অবিশ্বাস্য মনে হচ্ছে, মানে এটা কি সম্ভব নাকি, এটা সিনেমাতেই দেখি। কিন্তু হয়তোবা সত্যি সত্যি যদি ঘটে থাকে যাদের সাথে ঘটেছে কিংবা ঘটছে,
আই থিঙ্ক এটা তাদের ছাড়া আর কেউ বিষয়টা ওইভাবে বিশ্বাস করতে পারবে না। আসলে ভাই এই যে ঘটনাটা আপনারা বলতেছেন মানে অবিশ্বাসযোগ্য, এই ঘটনাটা আমি যখন ছোট তখন ঘটনা ঘটে। পরে যখন আমি মেসওয়ার্ড মোটামুটি বুঝে পরীক্ষা দিই, তখন যখন শুনছি তখন আমার কাছে সেটা অবিশ্বাস মনে হয়েছে। যখন আমি নিজে ফিল করলাম একটা জিনিস, আপনাকে বললাম এর আগের একটা কাহিনী, তখন আসলে বুঝতে পারলাম যে এই জাতীয় কিছু আসলে আছে। আসলে আমি এই জিনিসটা নিয়ে মানে একটা জিনিস বলতে চাচ্ছিলাম, অনেকেই আমাকে ইনবক্স করে একটা জিনিস যে ভাইয়া ডরে যে গল্পগুলো বলা হয় এগুলো কি সত্যি? তো আমি তাদেরকে আর কোনো উত্তর খুঁজে না পেয়ে একটাই কথা বলি যে যাদের সাথে ঘটনাগুলো ঘটছে তাদের কাছে ঘটনা সত্যি এবং আমি তাদেরকে বিশ্বাস করি, এছাড়া আমি আর কি বলতে পারি। আচ্ছা, মানে সত্যি কি মিথ্যা এগুলো একটা কথা বলছি না, অবিশ্বাস্য মনে হচ্ছে না? তো একটা ঘটনা তোরে বলি যে একটা অবিশ্বাস্য মনে হতে পারে তোর কাছে। একটা গ্রাম আছে কাজাকিস্তানে, আচ্ছা, উত্তর কাজাকিস্তানে গ্রামটার নাম হচ্ছে কালাচি। এই গ্রামটার মধ্যে গিয়ে তুই জানিস যে মানে মানুষজন হঠাৎ হঠাৎ ঘুমায় যায়, মানে নিজেদের অজান্তেই হঠাৎ হঠাৎ ঘুমায় যায় যে কোনো মুহূর্তে। বাচ্চা থেকে শুরু করে পূর্ণ বয়স্ক প্রত্যেকেই হঠাৎ হঠাৎ করে ঘুমায় যাচ্ছে, এরকম একটা গ্রাম আছে। এবং এটার কোনো মানে ব্যাখ্যা পাওয়া যায় না। এটা কি তোর মানে এটা কি তোর কাছে বিলিভেবল মনে হচ্ছে? না, অলমোস্ট আনবিলিভেবল না, কিন্তু ঘটনাটা একদম 100% ট্রু। এটা গ্রামটার এটা স্লিপি হ্যালো বা ঘুমিয়ে পড়া গ্রাম নামে বলা হয় আর কি। ঘটনাটা এমন হয়েছে যে গত প্রায় 1 দশক যাবত বা আরো একটু কম সময় যাবত এমন হচ্ছে যে ধর কেউ কোনো কাজ করছে করছে, হঠাৎ সে ঘুমায় গেছে, সে বলতে পারে না। এবং তারা পরে ব্যাখ্যা বলছে যে ঘুমের মধ্যে তারা এমন কিছু দেখেছে যে যেটা হ্যালুসিনেশন হতে পারে কিংবা বাস্তবে ঘটা সম্ভব নয় এমন কিছু দেখছে, সেটা বাচ্চা হোক কিংবা পূর্ণবয়স্ক হোক। এবং ঘটনা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে গ্রামটাকে এখন খালি করে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। গ্রামের মানুষজন এখান থেকে ডাইভার্ট হয়ে আশেপাশের অন্যান্য গ্রামে চলে যাচ্ছে। আজব ব্যাপার, মানে ওই গ্রামের একটা সীমানা তো নিশ্চয়ই আছে এবং ওই সীমানার মধ্যেই শুধু এটা কার্যকর। এটা ওই গ্রামটাতেই কার্যকর। এবং একটা ধারণা করা হচ্ছে, যদিও এটা নিয়ে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি, যে প্রায় 2 দশক যাবত এই গ্রামটার কাছে একটা ইউরেনিয়ামের খনি আছে। এটার কারণে কিনা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। আমার কিন্তু এটা মনে হয়েছে যে কোনো একটা টাইপের মানে কেমিক্যাল ইনভলভমেন্ট এখানে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওখানের মাটি এবং পানি পরীক্ষা করে দেখা হয়েছে এখানে ইউরেনিয়ামের বিপজ্জনক মাত্রায় উপস্থিতি নাই। যদি মাটিতে যদি না থাকে তাহলে এটার কারণটা তখন তো অদ্ভুত হয়ে গেল। সেটাই যেটা আমরা ধরছিলাম, যে অনেকেই ধরছিল যে ইউরেনিয়ামের যে খনি আছে সেই রাসায়নিক প্রভাবে হয়তো এটা হতে পারে, কিন্তু সেই জন্য পরীক্ষা করা হয়েছে। এখানে একটা রিপোর্ট বেরিয়েছে যে ওদের মাটি ওই গ্রামের এবং পানি পরীক্ষা করা হয়েছে যেখানে ক্ষতিকর মাত্রায় কোন রকম ইউরেনিয়াম নেই। সেক্ষেত্রে উত্তর কি হতে পারে? এটা কি কখনো বিশ্বাস করা সম্ভব? একটা গ্রামে কিছু মানুষ কাজ করছে, হঠাৎ করে তারা ঘুমায় গেল, এবং এই ঘটনা হচ্ছে যে ঘুমায় যাওয়ার 2-3 দিন পর্যন্ত হয়তো ঘুমায় আছে, এরকম অবস্থা চলতেছে। তো এটা যদি আমরা কেউ চোখে না দেখি, এটা কিন্তু বিলিভেবল? রাইট, সেটাই। আসলে এমন ঘটনা আছে পুরো পৃথিবীতেই যেটা চোখের সামনে ঘটলেই একমাত্র বিশ্বাস করার মতো। যাই হোক, অনেক ধন্যবাদ কামাল ভাই যে আপনি আমাদের জার্নিতে যোগ দিয়েছেন। তো রেহান, চল পরবর্তী স্টোরির দিকে যাই। চল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গত 2 সপ্তাহ যাবত যেটা দেখতে পাচ্ছি, আমার কথা একটু নাকে বেজে যাচ্ছে, ঠান্ডার সমস্যা। আজকে কামাল ভাইকেও দেখলাম বেশ কয়েকবার ঠান্ডার মধ্যে ভুগছেন, তারপরও এত শীতের মধ্যে আপনি আমাদের সঙ্গে আছেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় কিছু। অনেক ধন্যবাদ কামাল ভাই। এবার চল পরবর্তীতে যে আছে তার পরিচয়টা জানি। যাই হোক, আর অদ্ভুত ঘটনা এরকম কিছু পাই কিনা আরো একজন যে আছে তার কাছ থেকে দেখি। ভাইজান, আপনার নামটা বলুন একটু। আমার নাম মোহাম্মদ নাজমুল আহসান, আমি ঢাকা মোহাম্মদপুর থেকে এসেছি। আপনি পড়াশোনা করছেন এখন? হ্যাঁ। কোথায় পড়াশোনা? মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে সেকেন্ড ইয়ারে পড়তেছি। আচ্ছা আচ্ছা, আপনি বিশ্বাস করেন এসব ঘটনায়, ভৌতিক ঘটনা? হ্যাঁ, আগে বিশ্বাস করতাম না, তবে যখন আমার 5-6 বছর তখন থেকে জিনিসটা আমার মার সাথে এমনকি আমি এসব নিজের চোখে দেখেছি, তারপর থেকে বিশ্বাস করেছি। এই ধরনের ঘটনাগুলো তো আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করেছেন নিশ্চয়ই? হ্যাঁ, শেয়ার করেছি। আপনার বন্ধুরা কজন বিশ্বাস করেছে, যদি একটা পার্সেন্টেজ জিজ্ঞেস করি? বন্ধুরা সবাই, ওরা তো বলে না যে জিনিসটা বিশ্বাস করছে কি না, তবে ওরা সবাই স্টোরিটা মনোযোগ দিয়ে শুনে এবং তারপর কিছুটা মানে ভয় পায়, জিজ্ঞেস করে যে কিভাবে কি হয়েছে না হয়েছে, আর কি আমাকে ওদের মনে কোশ্চেন গুলো জাস্ট জিজ্ঞেস করে। এরকম বিশ্বাস অবিশ্বাসে ভরা অনেকগুলো মানুষ আপনার গল্প শোনার জন্য অপেক্ষা করছে।
চলুন আমরা শুনি আপনার আচ্ছা। আপনার বিশ্বাসটা আসলো কিভাবে, বা আপনার লাইফে সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা আপনার মনে হয়েছে সেটা দিয়ে আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্টে বলি, যেহেতু আপনি বলেন বিশ্বাসটা আসছে কিভাবে, তো সেটা যদি বলি তাহলে আমি ফার্স্ট আমার ঘটনাটা বলতে চাচ্ছি। আপনার মায়ের সাথে ঘটেছে? হ্যাঁ হ্যাঁ, মায়ের সাথে আমি কিভাবে বিশ্বাস করলাম। আচ্ছা, তো আমার মায়ের সাথে একটা মানে জিন ছিল। তো জিনটা অনেক ইটি করার পরে আমি অত কিছু জানি না। আমি ছোটবেলা থেকে ঢাকাতে থাকি, আচ্ছা। মাঠ থেকে আমি আলাদা। তো একদিন আমি আমার বাড়িতে যাই, তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে মা দেখে অসুস্থ, মানে মাথা ব্যথা এবং ওনার শরীরে একটা পেন, যে পেনটা হচ্ছে সারা শরীর মুভ করে, মানে একদম পায়ে আসে, একদম মাথায় আসে। ব্যথার কেন্দ্রটা সারা শরীরেই ঘুরতে থাকে, হ্যাঁ, কখনো ঘুরতে হাতে থাকে। ব্যথা, কখনো পায়ে হ্যাঁ, ব্যথা, মানে এরকম। এটা অনেক ডাক্তার দেখানো হয়েছে, আচ্ছা, ঠিক আছে, কিন্তু কোনো লাভ হয় না, অনেক ওষুধ খাইছে, কোনো লাভ হয় না। পর মুহূর্তে তো আমি দেখতেছি মার এরকম সমস্যা। তো আমি আবার ছোটবেলা থেকে ভালো দোয়াটা পড়তাম বা জানি। তো যাই হোক, তখন আমি দোয়াটা পরে মা এসে আমি ফুটো দিতেছি, ওটা যাচ্ছে না। তো আমি এক সিস্টেম করলাম, আমার এক হুজুর বলছিল যে কার যদি এরকম যদি ব্যথা ব্যথা হয় তাহলে হাতের মধ্যে ফু দিয়ে তো সে জায়গাটা ধরে দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাবা, আচ্ছা, তাহলে ব্যথাটা হয়তো ভ্যানিশ হয়ে যাবে। তো আমি এরকম ভাবে মানে পড়তে লাগলাম আয়াতুল কুরসি সহ আমার যেসব দোয়া টোয়া সেগুলো পরে আমি ফু দিতে লাগলাম। তো এক মজা মানে ব্যথাটা মাথায় উঠছে। আচ্ছা, মাথা ওঠার পরে পরে আমি যখন হাতটা দিছি তখন আমার মা অন্যরকম সাউন্ড করে আসে, চিৎকার দিয়ে উঠছে। চিৎকার দিয়ে ওঠার পরে আমার বলতেছে তোর এই দোয়া, তোর এসব আমার কোনো কিছুই করতে পারবে না, বুঝছস, তোর এই দোয়া কিছু। তো আমি ভয় পেয়ে গেছি, তো আমি লাফ দিয়ে নিচে নামছি। তো এই কথাটা আপনার মা বলছে? হ্যাঁ, আমার মা বলছে। এবং আপনি কি আপনার মায়ের কণ্ঠস্বরের মধ্যে কোনো পরিবর্তন পেয়েছেন? কণ্ঠস্বরটি একটু অন্যরকম চেঞ্জ ছিল, আপনার মায়েরই কণ্ঠস্বর কিন্তু একটু একটু অন্যরকম। ব্যতিক্রম ছিল আচ্ছা, কণ্ঠটা। তো আমি ভয় পেয়ে তো আমি নিচে ফ্লোরে দাঁড়াইছি। তো আমার আব্বা বলেছে ভয় পাস না। পরবর্তীতে আমার মা আমারে বলতেছে তোর এসব আমার কোনো কিছু হবে না। এর আগে কত বড় হুজুর টুজুর, কত বড় ওঝা টুজা আমার কি করছে, তারা কিছু করতে পারে না, তোর এই সামান্য দোয়া আমার কিছু করতে পারবে। পরে আমি তো ভাই খুব ভয় পেয়ে গেছি, এত ভয় পেয়ে গেছি আমি বলার মতন। আমার চোখ দিয়ে পানি এসে পড়ছিল তখন, মানে ভয়ে। তো আমার শরীর হাত পা কাঁপতেছে এই কন্ডিশনটা দেখে এত ফাস্ট। তখন বিশ্বাস করবেন না, আমার চোখগুলো এত বড় বড় হয়ে গেছিল এবং ওনার যে বিহেভটা, মানে আমার কাছে এত ভয় লাগছে বলো। এর আগে কখনো এই ধরনের বিহেভ করেছে না আপনার না, সাথে? কখনোই না, আমার সাথে কখনোই না, আমার ফ্যামিলির সাথে কখনো। আমার কিন্তু ওনার বাবার কথা শুনে কিন্তু আমার মনে হচ্ছে তিনি জানেন। হ্যাঁ, আমার বাবা জানে, আমার বাবা জানে যা আসছে। আমার বাবা অনেক ট্রাই করছে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন ওঝা টোঝা এইসব এনে। আচ্ছা, এরপর কি হলো? তারপরে পরবর্তীতে মা আমার ওসব কথা বলতেছে। ওসব কথা বলার পরে মা আমার বলতেছে যে তুই চলে যা, এই রুমে থাকবি না, এই রুমে থাকবি না। তো আমার আব্বা বলতেছে কি যে তুই কোনো কথা বলিস না, তুই যদি কথা বলিস তাহলে আরো বেশি যেতে যাবে। তো তখন বলতেছে যে তুই বাইরে যা। পরে আমি বাইরে গেছি। পরে বাইরে যাওয়ার পরে যাই হোক, আমাদের গ্রামে একটু পাশে একটা লোক আছে, তো ওনাকে ডেকে এনে সেটা ঠিক করছে। এখান থেকে আমার মূলত বিশ্বাসটা শুরু যে জিন ভূত বলতে কিছু একটা আছে। তারপর মুহূর্তে আমি যখন আমার নেক্সট একটা কাহিনী বলতেছি। আপনার মায়ের এই রিয়াকশনটার পরে আপনার কি আপনার মায়ের আশেপাশে থাকতে ভয় করেনি, বা মনে হয়নি যে কখন এই ধরনের ঘটনা আবার হ্যাঁ ঘটবে? হ্যাঁ, আসলে তো মা ভাই অনেক আপন, ঠিক আছে। তো আমি পরবর্তী ভয় পাইছি। সেই বিশেষ করে ঘটনাটা কি এখনো কি আপনার মায়ের সাথে কি এটা আছে? এখন আমার মার সাথে এটা আছে, তবে এটা দূর থেকে দৃষ্টি করে, যেটা বলছিল আমাকে ও যারা, যেটা দূর থেকে দৃষ্টি করে। হয়তো বা মাঝে মাঝে মার পেন হয়। আমার মার নিষেধ আছে, মরা বাড়ি যাওয়া নিষেধ, বা বাচ্চা হইলে 40 দিন যেতে পারবে না সেখানে গেলেই বিভিন্ন ধরনের প্রবলেম, মাথা ঘোরানো, এসব প্রবলেম গুলা। তো এখন মনে করেন যে প্রবলেমটা নাই, তবে মাঝে মধ্যে আর কি ফেস হয় যদি কোনো মরা বাড়ি বা যেটা বলে গ্রামে ছুটি বাড়ি, মানে যেটা বাচ্চাটা হয়, ওই সব ধরনের বাড়িতে গেলে এই প্রবলেমটা হয় আর কি। আচ্ছা, এবার আপনার ঘটনায় আসি, যেটা আপনি তো বিশ্বাস তো করে ফেলেছেন, তো এরপরে সেই বিশ্বাসটা আরো প্রবল ভাবে জেগে ধরেছে আপনাকে কিভাবে? হ্যাঁ, সেটা জেগে ধরা একটা, আমি টাঙ্গাইল ক্যাডেট কোচিং, তো ওখানে পড়া অবস্থায় আমি আবাসিকে থাকতাম। তো ওখানে তো ডে কেয়ার স্টুডেন্টও ছিল, তরিকুল নামে একটা ভাই ছিল। তো সাইকেল দিয়ে ওই টাঙ্গাইল স্টুডেন্টের মধ্যে একটা নদী আছে, ছোট একটা নদী আছে, যারা টাঙ্গাইল থেকে শুনতেছে তারা হয়তো জানে জিনিসটা। তো নদীটা আছে, তো নদীটা ওখানে একটা লাশ কাটা ঘর আছে, পুরাতন, আশেপাশে জঙ্গল টঙ্গল ছিল। লাশ কাটা ঘর মানে ওখানে লাশ কাটা ঘর কিভাবে? মানে ওখানে লাশ কাটতো একটা, মানে কোনো ঘরে- হসপিটাল ছিল? না, হসপিটাল ছিল না, তাহলে তবে এমনি একটা ঘরের মতো ছিল, সেখানে লাশ কাটতো। আর কারা কাটতো? এখানে ডোমেরা কাটতো লাশটা। কি জন্য কাটতো, মানে লাশগুলো পেতো কোথায় তারা?
লাশ গুলা পেতো ওইটা মূলত মানে মেডিকেল থেকে হয়তো ট্রান্সফার ওখানে করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওখানে করতো। আমি আসলে বিস্তারিত ওরকম ভাবে জিনিসটা জানি, শুধু বলছে লাশ কাটা ঘর। পরে আমার নানা ভাই ছিল ওখানে। ঘরটা কিরকম ছিল একটু বলেন দিন। ঘরটা নাকি উপরে টিন ছিল, ঠিক আছে, এমনি দেয়ালের ছিল, আশেপাশে জঙ্গল ছিল, এই পাশে একটা রাস্তা ছিল পাশ দিয়ে। ওর ফ্রেন্ডের বাড়ি ওটা পাস করে যাইতে হয়। তো একদিন ওই লাশ কাটা ঘর পাস করে। তো একদিন রাতের বেলা ও যাচ্ছিল, রাতের বেলা যাওয়ার পথে ও সাইকেল নিয়ে যাচ্ছিল, আনুমানিক রাত 9টা থেকে 9:30। আমাদের ছুটি হতো 10:30 দিকে, তো 9:30 থেকে চলে যেত ওর বাসা দূর দেখের জন্য। তো যাওয়ার পথে ও দেখলাম যে মানে ওই লাশ কাটা যখন ও এর আগে আমাকে বলছিল এই লাশ কাটা ঘর সম্পর্কে, এখানে অনেক ভয় পায়, অনেক কিছু পায়। তো আমি ওরকম ভাবে বিলিভ করতাম না যে হয়তো মিথ্যাটা পানি টানে বলতেছে। এই ভয়টা কি লাশ কাটা ঘরের ভিতরে নাকি সেই এলাকার আশেপাশে গেলেই এরকম হচ্ছে? আশেপাশে ওর আব্বু ছিল, ওর আব্বু দিয়ে আসতো, প্রতিদিন দিয়ে আসতো এর জন্য। ওর আব্বু একদিন আসে নাই, ওর আব্বু অসুস্থ থাকে না, আসে না, বলছে তুমি এসে বড় সাইকেল নিয়ে। তো আসার পথে ভাই তখন আর কি ও আর কি দেখছে যে মানে একটা সাদা কাপড় পরা, একটা মানে মুখটুক সম্পূর্ণ ঢাকা, জাস্ট লাশ একটা যেরকম ভাবে থাকে ধোয়ানোর পরে কবরে নামানোর আগে যেরকম লাশ, ওরকম একটা লাশ দাঁড়িয়ে আসছে রাস্তার মাঝখানে। ও ভয় পেয়ে যেমন সাইকেলটা ব্রেক করে তো ওখানে দাঁড়িয়ে থাকে। তো দাঁড়িয়ে থাকার পরে ও দেখতেছে যে লাশটা ওর দিকে আসতেছে। একটা লাশ দাঁড়িয়ে আছে, হ্যাঁ, একটা লাশ। মানে এটা বুঝলো কিভাবে যে এটা লাশ দাঁড়িয়ে আছে? সাধারণত কোনো কিছু দাঁড়িয়ে থাকলে হয়তো মানুষ, পুরুষ বা মহিলা দাঁড়িয়ে আছে, সেটা যে লাশই, এটা বুঝলো কিভাবে? এটা বুঝানো বলতেছি, মানে ওটার লাশটা এরকম অবস্থা ছিল যে দেখবেন যে আপনারা যার লাশটা করে তখন দেখবেন যে একটা সাদা কাপড় দিয়ে লাশটা বেঁধে রাখে, ঠিক আছে। তো ওরকম বাধা দেখছে, ওর মাথাটা তো সম্পূর্ণটা ঢাকা, ওর মাথায় যে মানে জিনিসটা পেঁচিয়ে রাখছিল, যার মানে চকলেট মতো মোড়ানো ছিল আর কি। তো মানে কাপড় পরানো জিনিসটা দাঁড় করানো অবস্থা ছিল। দাঁড়িয়ে আছে যে ওর কি পাও বাইরে ছিল? পা কি না বাইরে না না, ছিল? পাটা সম্পূর্ণ ঢাকা। আচ্ছা, মানে একদম কমপ্লিট কাফন পরানো, হ্যাঁ, just as if কবর থেকে উঠানো আর কি, বা কবরে নামাবে এমন একটা অবস্থা। তো এরকম ছিল। পরে ও দেখে সাইকেলটা রেখে ও ব্রেক করছে, সেখানে ওর আবার ব্যাগটা পড়ে যায়। তো ও ব্যাগটা টান দিতে যে তো দেখতেছে যে মানে ওখানে নিচ দেয় না আপনার মানে কি যেন পানি তো পানির কারণে, পানি থাকার কারণে ও ব্যাগটার নিচে রেখে ও আইসা পড়ে। তো আসার পর যখন দৌড় দেয় তখন ও ইটের সাথে উষ্টা খায়, মানে ও পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ও দেখতেছে কি মানে মাঝরাতে না, ও মনে আবার মানে সেন্সলেস অবস্থা থেকে মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তো তখন ও সেন্সলেস অবস্থা মানে ও অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ, পড়ে সেন্সলেস হয়ে গেছে। অজ্ঞান হয়েছে। তো তখন দেখতেছি কি সে লাশ কাটা ঘরটার সামনে ও শুয়ে আছে, এবং আশেপাশে দেখতেছি কি আপনি যে ওই যে লাশটা যে মোড়ানো থাকে না, ওই যে চটায় বলে, ওই চটাতে মোড়ানোটা ও মানে আশেপাশে দেখতেছে যে এইসব চটায় পড়ে আছে এবং 2-1টা আটকানো চটায়। তো এটা দেখে ও যখন ভয় পায় তখন ও আবার আসে, আবার সে ও বলতেছে একটা চটের উপর পড়ে যায়, আবার সে পড়ে যায়। পরবর্তী ও মানে আর কোনো কিছু বলতে পারে না। তো আমাদের বলবো কোচিং সেদিন রাতের বেলা তো ফোনে দিছিল স্যাররা যে ও তো এখনো বাড়িতে ফিরে নেয়। তো যখন আসে ওর বাসা থেকে স্যারকে ফোন দিয়েছে যে ও বাসায় ফিরে নেয় এখনো। পরবর্তীতে মনে করেন জড়ানো খোঁজাখুঁজি করছে কিন্তু পায় নাই। পরে সকালবেলা আর কি এক লোক করে আবিষ্কার করছে সে জঙ্গলটা ছিল নদীর পাড়ে, সেখানে ওকে পাওয়া গেছে। কি অবস্থায় পাওয়া গেছে? মানে এরকম অবস্থা ছিল, জামা টামা সব ছিঁড়া ছিল। সাইকেলটা মূলত পাইছে, সাইকেলটা ছিল ওই জায়গায়, ওই অনুসারে রাস্তাতেই, হ্যাঁ রাস্তাতে পড়েছিল সাইকেল এবং ব্যাগটা রাস্তাতে পড়েছিল। তো সবাই সার্চ করার পর নদীর যে পাড়টা ছিল না ভাই জঙ্গল, সেখানে পাইছিল। তো ওর শার্টটা সব ছেঁড়া ছিল এবং ওর হচ্ছে পিছনে চুল আছে না, চুলের এসে মানে মাংস ছিল না। মানে কি বলবো যে হয়তো বা মানে কেউ যদি চুল মানে মুঠি করে টান দিয়ে যেমন ছিঁড়ে চামড়া সহ উঠে যায়, হ্যাঁ এরকম। তুমি যে পুতুলে পশম গুলা যেমন অনেকগুলো টান দিলে তো উঠে যায় না, এরকম মানে ঘাও মানে এরকম অবস্থা হয়েছিল জিনিসটা। মানে এটা যে দেখছে সে জিনিসটাতে খুব ভয় পেয়েছে। যাই হোক, ওর পরবর্তীতে ও সেদিন রাতে ওর সেন্স ফিরে নেয়, হাসপাতালে জীবিত ছিল তখন? হ্যাঁ জীবিত ছিল, সেন্স মানে ওর সেদিন ও রাতের বেলা হাসপাতাল নিয়েছিল, সেন্স ফিরে নেয়। তো ফিরার পরে ও মানে অস্বাভাবিক আচরণ করতে থাকে, কথা বলতো না, কোনো কিছু খাইতো না। পরবর্তীতে ওখানে এক হুজুরের মাধ্যমে ওকে আর কি ট্রিটমেন্ট করা হয়। পরবর্তীতে ও 1 মাস পরে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তার কাছে কি আর জিজ্ঞেস করা হয়নি আসলে কি হয়েছিল? হ্যাঁ। তো 2 মাস পর যখন আসলো তখন ওর স্টোরিটা বললো যে আমি এরকম করার পরে এরকম হয়েছিল, পরবর্তীতে আমি আর কিছু জানি। যখন আমি চটের মধ্যে উষ্ঠাকে পড়ে গেছি তারপরে আমি আর কিছুই ভাই বলতে পারবো না। কি তাকে জামা কাপড় ছিঁড়ে ফেলেছে এবং মাথার চামড়া তুলে ফেলেছে সে বলতে পারে না, পরে কি করছে নিজেও জানে না।
মাঝে মাঝে আসলে এই ধরনের ঘটনা ঘটে। একবার একজনের কাছে শুনেছিলাম, সে আর কি প্রতিদিনই তার একই ব্যাপার হতো যে ঘুমের মধ্যে তার ফ্রেশ ঘুম ঘুমাচ্ছে, রাইট টাইমে ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠার পরে সে ফিল করতো সে প্রচন্ড টায়ার্ড। তারপরে একটা পর্যায়ে সে স্বপ্ন দেখা শুরু করে, কখনো নিজেকে বাসে দেখছে, কখনো নিজেকে রাস্তায় দেখছে। এরকম করে দেখতে দেখতে একটা পর্যায়ে বোঝে যে সে ঘুমের মধ্যে অনেক জায়গায় ঘুরে আসছে মানসিক ভাবে, এবং কোথায় যাচ্ছে জানে, এবং এই টায়ার্ডনেস তার উপর ভর করে। আসলে ঘুম জিনিসটার মধ্যেও অনেক রহস্য যদি আমরা খুঁজি তাহলে খুঁজে পাওয়া যাবে। মানুষ যে আসলে ঘুমের ভিতরে কোথায় যায় এটা আমরা নিজেরা অনেক সময় জানি না। ওকে, তারপরে আপনার ফ্রেন্ড এখনো আছে জীবিত এবং এখনো আছে, স্বাভাবিকভাবেই আছে? হ্যাঁ, এখন স্বাভাবিকভাবে আছে। আপনার আরেকটা ঘটনা আমরা শুনেছিলাম ডটিমের কাছে, যেটা যে আপনার কোন এক কাজিনের সঙ্গে কিছু একটা ঘটনা ঘটেছে। সেই ঘটনাটা আসলে কি ছিল? বলতেছি তো, আমার কাজিনের নাম রত্না। তো উনি আমার বড় অনেক, তো প্রায় 4-5 বছর আগে উনি বিয়ে হয়ে গেছে। আর ফার্স্ট ঘটনাটা প্রথম দিকে বলি, তো একদিন উনি দুপুরবেলা নদীতে যায় গোসল করার জন্য। তো গোসল করার আসার সময় হয়তো উনি জানে না উনি চুলটা খোলা ছিল নাকি, তো আস্তে আস্তে এক সময় হচ্ছে উনি মানে বাড়িতে আসার পরে ওনার মাসে খারাপ আচরণ করতেছে, মানে অনেক বকাঝকা করতেছে। তো এরকম ভাবে প্রচুর গালিগালাজ করতেছে। তো এক মুহূর্তে মানে সবাই তো জিনিসটা তখন বুঝে ফেলছে যে ওর এরকম অস্বাভাবিক আচরণ করতেছে, কি রিজন। তো ওই যে হাতের যে ছোট আঙ্গুলটা আছে, তো ওখানে ওকে মানে চাপ দেওয়ার ফলে যে বুঝতে পারছে, নিশ্চিত হয়েছে যে আসলে এর সাথে কিছু একটা আসছে বা এর সাথে কোনো কুদৃষ্টি দিচ্ছে কোনো কিছু। যখন হাতে চাপ দেওয়া হয়েছিল, তো তখন আমি ওই মুহূর্তটা ওখানে ছিলাম। তো তখন আমি দেখলাম যে রত্না আপা মানে চিল্লাচিল্লি করতেছে, বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে, যে আসতেছে তাকে বকাঝকা করতেছে। তো এই যে আপনারা যে দেখতেছেন না, ওই সামনে ঘাটটাতে আর কি, দেখতেছেন ওই সামনে ঘাটটাতে, ওকে এইখানে গোসল করতে গেছিল। ওখানে একটা বড়ই গাছ দেখতেছেন, ওই বড়ই গাছটা হয়তো অন্ধকার দেখতে পারবেন না, দেখতে একটু সমস্যা, দেখতে সমস্যা হচ্ছে। তারপরে যদি যেতে চান না আমার সাথে যেতে পারেন, অবশ্যই আমরা এই জায়গাগুলো একটু ভালো করে ঘুরে দেখতে হবে। তারপর কি হলো? তো তারপরে মনে করেন যে আমি এই জিনিসটা দেখতেছি, তো আমার দাদিরা বলতেছে যে তোর কি হয়েছে। তো চাচি আম্মা বলতেছে যে নদীর পাড়ে গোসল করার ফলে যে আসার পর থেকে এরকম আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে, খাইতেছে না, অনেক বাজে রকমের গালিগালাজ করতেছে। পরে যাই হোক, ওখানে আমাদের শামসু দাদা ছিল, তো উনি এসব চিকিৎসা করতো। তো উনাকে আনা হয়েছে, উনি আনার পর উনি বলতেছে যে একে তো নদীর পাড় থেকে হয়তো কোনো একটা কিছু ওনাকে ধরছে, ঠিক আছে, ভুট্টু যাতে কোনো একটা কিছু ধরছে, তো এটা তো তাড়ানোর ব্যবস্থা করতে হবে। রাত্রেবেলা একটা বৈঠক বলতে গেলে প্রথমে একটু গান বাজনা করে, জাস্ট আল্লাহকে নিয়ে কিছু একটা গান বাজনা করার পরে তো একজন ওঝা থাকে, মানে গান বাজনা করলে কি ওই ওর মানে ওই আমার রত্নাপুর উপরে যে মানে ভুট্টা আছে, তো সেটা আমার কোন যে সেটা তালে তালে ও মানে কি বলবো যে হাত টাত মুভ টুভ করে আর কি, এরকম। মানে মূলত আপনার আপুই করছে, হ্যাঁ, জিনটা তার উপর ভর করছে। তো পরবর্তীতে মনে করেন যে রাতের বেলা এরকম একটা আয়োজন করা হলো। তো প্রথমে গান টান হলো 5-6টা। তো আমার আপু মানে দেখতেছি যে একটা সময়ে যে ভার উঠছে, ঠিক আছে, এরকম একটা কথা আছে। তো আমার উপর যখন একটা ভার হয়েছে ওই জিনটা, তো তখন মনে করেন যে আমার আপু মনে করেন যে হাত টাত নাড়াইতেছে বা মাথার চুল গুলা খুলে দিচ্ছে তখন ওঝাটা। আর আপুর সামনে 1 গ্লাস দুধ রাখা ছিল, কয়েকটা কলা রাখা ছিল, আগরবাতি দেওয়া ছিল। তো দেখতেছে চুল টুল করতেছে আর পানিটা ছিটা দিতেছে। যত পানিটা ছিটা দিতেছে ততটুকু আমার আপু বেশি আরো এক্সাইটেড হয়ে যাচ্ছে, মানে উত্তেজিত বেশি হয়ে যাচ্ছে। তো এক মুহূর্তে মানে সবকিছু দেখি উনি মানে সবার সামনে যে আসনটা ছিল, আসনটা উনি ফেলে দিতে চাইতেছে। তো ওখানে 5-6 লোক ধরছে, তারা ধরে রাখতে পারে নাই, এত শক্তি। অথচ তারা কিন্তু হ্যাভি, মানে কি বলবো যে এত শক্তিশালী, মানে আমাদের গ্রামে ওনারা সবচেয়ে বেশি শক্তিশালী। তো ওনারা ধরার পরে আপু আর তখন তারপরে ওনার ধরে রাখতে আটকাতে পারতেছে না। পরবর্তী অনেক কষ্ট মষ্ট করে ধরে রাখা হলো পানি ছিটানোর পরে ওজাটা এসে মানে জিজ্ঞেস করলো যে তুই কোথা থেকে আসছস। তখন আমার আপুর মুখ থেকে বের হলো যে মানে জিনটা বলছে যে আমি নদীর পাড়ে গোসল করতে গেছিল, পানিতে ডুব দেওয়ার সময় ওর মাথার চুলটা খুলে গেছিল। তখন আমি বড়ই গাছের মধ্যে বসা ছিলাম, তো আমার দেখে ওকে ভাল লাগছে, এর জন্য আমি ওর কাছে আসছি। কোন সময়টাতে গোসল করতে গিয়েছিল? এটা আনুমানিক 12:30 কিংবা 1টা, টাইমটা এরকম হবে।
পুরো দুপুরের সময় একদম মধ্যাহ্ন। এটাকে এই টাইমটা মানে গ্রামের মানুষ সবাই ভয় পায়, এটাকে ভর দুপুর বলে। Right, এটা নিয়ে সূর্য মাথার একেবারে উপরে থাকে, হ্যাঁ, এই যে- ছায়া ঠিক মতন পড়ে না, এটা একটা প্রহর। এই ধরনের জিনিসপত্র বা এই ধরনের ব্যাপারগুলো যদি কেউ উইটনেস করতে চায় সাধারণত এই টাইমগুলোতেই করে। এরপর তো যাই হোক, পরে বলতেছে যে ও গোসল করতে গেছিল, তখন পছন্দ হয়েছে আমি আসছি, তো বলছে তুই যাবি না, পরে বলছে না আমি যাব না। পরে যাই হোক উনি হচ্ছে একটা ইসের ভিতরে সরিষা দিয়ে আরো কি কি জানি দিছে ভিতর, তো ওটার ভিতরে মানে মিক্সড করে, তো মানে আপনি কি বলবো একটা ছোট একটা রুমালের ভিতর নিয়ে মুট করছে, মানে ছোট একটা গোলের মতো করছে, ওটা নাকের ভিতর ধরছে, তো ও ঝাড় যাইতেছে, মানে সহ্য করতে পারছে। আরেকজন চুল ধরছে, আচ্ছা। তো চুল ধরার পরে বলতেছে আমি যাবো। পরে আর কি বলতেছে যে ওই বড়ই গাছটার জায়গায় 1 কেজি মিষ্টি রাখবি আর একটা মাছ রাখবি। ওটা তাও রাখতে বলছে হচ্ছে শনিবারে, সেটা রাখতে বলছে হচ্ছে ইশারের নামাজের পরে যে রেখে আসতে বলছে, ওখানে একজন যাইতে পারবে। অনেক স্পিডে, মানে এত স্পিডে আপু দৌড়াইছে, মানে আমি কখনো বিলিভ করতে পারি না, উনি মেয়েরা এত জোরে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে সেখানে সেন্সলেস হয়ে আপু পড়ে যায়। পরবর্তীতে ওনাকে গোসল করে টরে তাবিজ দেওয়া হয়। তো যাই হোক এরকম করার পরে তো কতদিন ভালোই ছিল আপু। পরবর্তী আপু বিয়ে হয়, তো সিলেট চলে যায় আপু। তো সিলেটে যাওয়ার পরে যখন উনার হচ্ছে যখন হচ্ছে বাচ্চা, উনি যখন ওনার বাচ্চা কনসেপ্ট করে, তো বাচ্চা যখন 7-8 মাস পেটে থাকা অবস্থায় এরকম প্রবলেম আবার ওনার দেখা দেয়। তখন একদম আমাদের বাড়িতে আসছে, আসার পরে আবার ওইটি করতেছে, মানে তারা কি দেখা যায় আগের মতো লক্ষণগুলো দেখা যায়, আগের মতো মানে লক্ষণ, abnormal হ্যাঁ, কথাবার্তা। সেটা হচ্ছে অন্যটা। তখন আপু আমার আর কোনো কথা বলে না। অনেক চেষ্টা করছে, আশেপাশ থেকে কোনো মানুষ আসছে, কোনো কথা বলে না। আমার দুলাভাই মানে বুঝতে পারছে সামন কিছু একটা আছে এটার সাথে। পরে ওই ছোট আঙ্গুলের হাতে দেখতেছে যে মানে সাউন্ড করতেছে, কিন্তু মুখে আওয়াজ বেরোচ্ছে না। তো এক পর্যায়ে ওই হচ্ছে আমার আপুটাকে দুলাভাই এখানে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে আর সেটা অন্য ভূত ছিল, সেটা সিলেট থেকে ধরছিল, মাজার ওখান থেকে সিলেটে। তো এখানে আসার পরে ওটা মানে ট্রিটমেন্ট ভালো মতো করতে পারলো না, মানে ওটা তাড়াতে পারলো না। ওই যে আপুর মানে পেটে বাচ্চা ছিল, তো যাই হোক মানে তাবিজ দিয়ে কোন রকম এটাকে আটকানোর চেষ্টা করছে। তো পরবর্তীতে ট্রিটমেন্ট ওরকম হলো না ভালো মতো, বলছে যে বাচ্চা হওয়ার পরে ট্রিটমেন্ট করবে। তো যাই হোক পরবর্তীতে বাচ্চা হলো, তখন আপু সুস্থ। বাচ্চা যখন 15 থেকে 16 দিন মানে বয়স, তখন হচ্ছে আমার আপু আবারও অস্বাভাবিক আচরণ করতে থাকলো। মানে সিজার অস্বাভাবিক আচরণ মানে কি ধরনের আচরণ? মানে উলটপালট কথাবার্তা, জিনিসপত্র ভাঙচুর করা, এই ধরনের কিছু ছিল হ্যাঁ, কি? এরকম জিনিস তো আছে। তারপরে বলতেছে যে আমার মাংস কিনে দে 10 কেজি। আবার বলতেছে যে আমি হচ্ছে এখন নদীর পাড়ে যে মাছ খাবো। আবার বলতেছে যে মিষ্টি এনে দে, মানে এরকম ধরনের কথাবার্তা বলতেছে। তো পরবর্তীতে এরকম মানে যখন আমার বোনের বাচ্চা হয়েছে, তখন তো মনে করেন 1 সপ্তাহের মধ্যে তো সিজার করলে ঘাটা শুকিয়ে যায় পুরোপুরি ভাবে। তো পরবর্তীতে সুস্থ আমার বোন 15 থেকে 20 দিনের মাথায় আমার বোন এরকম আচরণ করতে থাকে। পরবর্তীতে ঝাড়ফুঁক যারা করে তারা বলতেছে ভাই আমরা 40 দিন হওয়ার আগে আমরা কোনো ট্রিটমেন্ট করতে পারবো না, আর এটা করলে আমাদের জন্য অনেক ক্ষতি, এমনকি এটা সুস্থ ট্রিটমেন্ট করা যায় না। তারপর আমার আপুর অবস্থা খারাপ হওয়ার ফলে অনেক ট্রিটমেন্ট তারপরও করা হয়েছে। করা হওয়ার পর আমি একটা বলতেছি, সেটা আমার রুমে ছিল। তো আমার রুমটা বিল্ডিং, তো বিল্ডিং এর দরজা জানলা সবকিছু লাগিয়ে দিচ্ছিল। তো লাগিয়ে দেওয়ার ফলে তো পরবর্তী আপুর আসছে, তো সে উঝাগুলো আসছে, একদল আসছে। মানে পরবর্তীতে ভাইয়া হচ্ছে ওই জিনটাকে মনে করেন যে, তো যেহেতু ওনার উপরে উপস্থিত হয় নাই, হাজির হয় নাই, পরবর্তী যে লোকটা চিকিৎসা করছে তার উপরে তার সাথে যে জিনটা, সেটা উনি নিজের শরীরে নিজে হাজির করাইছে, এবং আশেপাশে যে লোক ছিল তার জিজ্ঞেস করছে যে ওকে কে ধরছে, কি ধরছে। পরবর্তীতে বলছে ওকে যে জিনটা ধরছে, যে মাজার থেকে আসছে, ও নাকি একদিন মাজারে যাওয়ার সময় মানে চুল খুলে যায়, এবং কি সেই টাইমটা ছিল হচ্ছে 12:30টার দিকে। আচ্ছা, 12:30টার দিকে ছিল। তো মাজার থেকে আসার পথে ওর ভালো লাগছে, এর জন্য ধরছে। ধরার পরে নাকি পরে ওই যার আসলে উপস্থিত হয়েছে, তো ওই ওঝাটা বলতেছে যে আরে তো এখন তো ট্রিটমেন্ট করা যাবে না, এখন তো মানে বাচ্চা যেহেতু 40 দিন হওয়ার আগে ট্রিটমেন্ট হবে না, তারপরে এ অনেক শক্তিশালী আর কি, যার ফলে মনে করেন যে এর চিকিৎসা আমরা করতে পারবো না। পরবর্তীতে বলছে যে আচ্ছা, পরে বলছে যে না, আপনাকে একটা চিকিৎসা করে যেতে হবে, তাছাড়া আমরা আপনাকে যেতে দিব না। পরবর্তীতে বলছে আচ্ছা আমি কিছু তাবিজ কবজ দিব। তখন মানে 31টা বসি মাথা একদমে কিনতে বলছে, তো ওটা দিয়ে তাবিজ বানিয়ে দিবে। তো এরকম একটা কিছু করে তাবিজ বানিয়ে দেওয়ার পর আমার আপু পরবর্তীতে মানে পেটের মধ্যে ব্যথা, পেটে ব্যথা, এমন করে মধ্যে বুকের মানে ব্যথা, মানে
কোথায় ব্যথা সেটা উনি বলতে পারে না, ট্রান্সফার হচ্ছে জায়গা থেকে হ্যাঁ মানে উনি কোনো কথাই বলতে পারছে না, কোথায় ব্যথা সেটা কোনো কথাই বলছে ইন দ্য না। মিন টাইম কি ডাক্তারও দেখানো হ্যাঁ হচ্ছে? আমি আপনি এই প্রসঙ্গে আসতেছি। তখন মনে করেন যে ভাইয়া যে এরকম ব্যথা, তো অনেকে জিজ্ঞেস করে কই ব্যথা কি ব্যথা, কোনো কিছু বলতে না, শুধু মুখ দিয়ে একটা সাউন্ড মানে চিৎকার টিকার করতেছে। আর ও আরেকটা কথা ভুলে গেছি, যখন জিনটা আসছিল তখন বলছে যে আমি এই রোগীকে নিয়ে যেতে চাইছে, যে এই রোগীকে সে বাঁচতে দেবে না, সে বলছে আমি এই রোগীকে নিয়ে যাবো গা, তোমরা কেউ আটকাতে পারবো না। এটা ওর ইসেকে চ্যালেঞ্জ করে দিয়েছিল যে এটা তোমার কারো ক্ষমতা নাই এরা ই করার জন্য, আমরা একে নিয়ে যাবো রোগীকে। পরবর্তীতে ভাই এরকম মনে করেন যে অবস্থা একদম কন্ডিশন খুব খারাপ হয়ে গেল। পরবর্তীতে রাতের বেলা আমি এনামে নিয়ে যাম, তো ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে ট্রিটমেন্ট পরে মানে তারা চেক টেক করলো যে দেখি কি হয়েছে। পরবর্তীতে ওনারা কোনো কিছু ধরতে পারতেছে না রিপোর্টে, মানে ভয় যে কি হয়েছে কোনো কিছু বুঝলেন না। অনেক ডাক্তার আসলো, পরে ইটি করে দেখলো যে এই শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত নাই, মানে এত রক্ত কম, মানে তারা ইনজেকশন ঢুকাচ্ছে কিন্তু কোথাও রক্ত আর পাচ্ছে না। পরে এক মুহূর্তে যে মানে শুয়ের মতো এটা যে হাতে আঙ্গুলের মধ্যে খোঁচা দিয়ে রক্ত বের চেষ্টা করলো, সেখানে রক্ত বের করতে পারলো না। সবাই মানে অদ্ভুত, মানে খুব অদ্ভুত হয়ে গেল যে না এটা কি কিভাবে বেঁচে আছে, রক্ত নাই। পরবর্তীতে বললো যে বি পজিটিভ রক্ত লাগবে, রক্ত ব্যবস্থা করেন আপনারা। পরে যাই হোক সেখানে পরে আইসিইউতে নিয়ে রাখা হলো। তারা কোনো ক্লু খুঁজে পারতেছে না কি ট্রিটমেন্ট করবে। পরে তারা এক মুহূর্তে তারা ঢাকা মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিল, বলছে আপনি সেখানে নিয়ে যান। এত রাতে, রাত আনুমানিক 3:30 বাজে তখন। গায়ে দুটার সময় আমার বোনটা 4-5 বার মানে ঢেক দিচ্ছে, মানে ঢেক বলতে অনেক লাউডলি ঢেক দিচ্ছে। তখন তো সবাই ভয় পেয়ে গেছে, সবাই কান্না করে দিতেছে গাড়ির ভিতরে। তো ঢেক দেওয়ার পরে বলতে মানে সাইলেন্ট, তখন চুপ হয়ে গেছে একদম, মানে আমার বোনটা চুপ হয়ে গেছে, চোখ মেলা তাকাচ্ছে না। ডেক দেওয়ার পরে এরকম 3-4টা না 5-6টা ডেক দেওয়ার পরে পরবর্তীতে আর কোনো ডেকও দেয় না, আর কোনো সাউন্ডও নাই। এতক্ষণ যে চেঁচামেচি করছিল আর কোনো নয়েজ নাই। পরবর্তীতে উনার মানে দেখলো যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে এবং হাতের ভিতর দেখলো যে আসলে সে মারা গেছে। হ্যাঁ। পরবর্তীতে যখন মানে আনা হলো, হয়তো আজানের পরপরই নামাজ পড়ার মুরুব্বিরা বের হয়েছে, তো বাসায় ফোন দিলাম যে খাটিয়ে আনার জন্য। তো মাঠে গাড়িটা রাখা হলো, খাটিয়ে নেওয়া লাশটা বাসায় নিয়ে যাওয়া হলো। পরবর্তীতে আমার যে চাচাতো ভাই ছিল, ওর আপন ভাই, নাম জিয়া ভাই, তো উনি আর কি এত কান্না করতেছে, উনি খালি বলতেছে যে উনি বাসা ছিল, ঘুমেছিল। তো উনি শুধু বলতেছে আই মা তুই কি করলি, আই মা তুই আমার কি করলি। উনার যে আসল মা উনি মারা গেছে, উনি গলা ফাঁসি দিয়ে মারা গেছিল। আপনার যে বোন মারা গেছে তার মা ফাঁসি দিয়ে মারা গেছে? হ্যাঁ আপন মা। আচ্ছা, ফাঁসি দিয়ে মারা গেছিল বাড়ির বাসতলায়। বাঁশের কঞ্চি গুলা যে ছিল না ভাই, বাঁশের কঞ্চি গুলা মানে বাঁশ গাছ তো ছিল, সেখানে এরকম একটা পজিশন ছিল, সেটা মানে মুড়াইছে। মুড়ার পরে সেখানে মানে উঁচাই উঠছে, মানে বাসে তো পাড়া দিয়ে একটু উপরে উঠা যায়। উঠার পরে কঞ্চির মধ্যে গলাটা দিয়ে ঠিক আছে, তারপর নিচে আর কি পড়ে গেছিল। পরে মনে করেন যে ঝুলে মারা গেছে। বাঁশের কিছু ওই চিকন থাকে, ওটা লতার মতো তুই ব্যবহার করতে পারবি, পেছিয়ে লতার বাঁকানো গোল করে জাস্ট ওখানেই সে ফাঁসি নিয়েছে। আচ্ছা, তারপর কি হলো? উনি চিৎকার করে বলছিল যে কি করলো তারপর? হ্যাঁ, তো আমার চাচতো ভাইটা, মানে আমার চাচতো ভাই চোখ খুলতেছে না, কান্না করতেছে যে আই মা তুই আমার কি করলি, তুই আমার কি করলি, তুই আমার বোনে নিয়ে গেলি কেন। আমার চাচতো ভাই বলতেছে। চাচতো ভাইকে জিজ্ঞেস করা হয়নি যে কেন সেই কথা বলছে? হ্যাঁ, পরবর্তীতে আমার চাচতো ভাই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে 2-3 দিন লাগে। চাচতো ভাই তুমি এই কথা বলছো কেন, যে ভাই তুমি এই কথা বলছো কেন। পরে বলতেছে যে আমি দেখি আমার মা এসে বলতেছে যে আমি ওরে যে নিয়ে গেলাম, তুই থাক, তোরে পরে নিয়ে যাবো আমি। আবার এটা বলছিল যে মানে যে বলতেছ যে তাহলে আমার ভাগ্নির মা নিয়ে পারবি না, আমার ভাগ্নি নিয়ে পারবি না, মানে ভাগ্নির সহ নিয়ে যেতে চাইছিল। আচ্ছা, সন্তানটাকে? হ্যাঁ, সন্তানটা যে এরকম কান্নাকাটি করছে। পরবর্তী যাই হোক লাশটা টাফন করা হয়েছে। পরবর্তীতে মনে করেন যে জিয়াবে মাঝে মাঝে স্বপ্ন দেখতো যে ওর মা ওরেও নিতে আসতেছে। এখন কি আপনার ওই ভাই আছে? হ্যাঁ, এখন আমার ভাই জীবিত আছে। মানে স্বপ্ন দেখে এখনো ভাই? উনি আমি জানি না, এটাও উনি আমার সাথে অনেকদিন কন্ট্যাক্ট নেই। হ্যাঁ, না আমাকে বলে না, মাঝে মাঝে কান্না করে। আচ্ছা, বিষয়টা আর কি সবার সাথে মাঝে মাঝে কান্না করে। এমনকি আমার দুলা ভাই, আর দুলা ভাই সিরিয়ার থাকে, আমার দুলা ভাই বেশি সময় কবরস্থানেই থাকে, আমার রত্নাবা কবরের পাশে। উনি ওখানে আসলে রেহান, এখানে ঘটনাটা হচ্ছে কি, কয়েকটা
একটা ঘটনা যদি বাদ দিতাম না, তাহলে আমি ধরে নিতাম পুরোটা মেডিকেল টার্মেরই ব্যাপার। যে কিছুদিন আগে যেহেতু ওনার বাচ্চা হয়েছে, হয়তো বা কোনো কমপ্লিকেশন, ভেতরে কোনো প্রবলেম আছে কিনা। না, বাচ্চা হওয়ার সময় তো যে কোনো মেয়ের হরমোনাল অনেক চেঞ্জ আসে এবং খুব ইমোশনাল হয়ে যায়, কথায় কথায় কান্নাকাটি করে, খুব ভয় পায় বেশি। বাট ওনার যে মানে ফিজিক্যালি যে ব্যথাটা হয়েছে, যে ডাক্তাররা এক্সপ্লেন করতে না পেরে অন্য উপায় দেখতে বলতেছে, এটা তুই কি বলবি? এবং এর আরো কিছু ঘটনা আছে যে যখন ওই যে কবিরাজের উপর ভর করানো হয়েছিল, বলেছিল যে এই রোগীকে নিয়ে যাব, কোনোভাবেই এই রোগীকে রাখা যাবে না। সেটাই। এবং হচ্ছে তার ভাই, নিজের ভাই স্বপ্ন দেখছে যে মা সুইসাইড করেছিল তিনি বলছে যে তার বাচ্চা সহ নিয়ে যেতে চেয়েছিল। তো এই কিছু ঘটনা যদি এটার সাথে না থাকতো, এটা হয়তো বা একটা নরমাল মেডিকেল ক্যালকুলেশন দেওয়া যেত, কিন্তু সেক্ষেত্রে সবকিছুর ব্যাখ্যা হতে পারে। তুই ব্যথার ব্যাখ্যা হয়তো বা আমরা একটা না একটা ভাবে দাঁড় করাতে পারবো, কিন্তু এই বিষয়গুলা সম্ভব আমরা ব্যাখ্যাটা আসলে করতে পারবো না। ওকে নাজমুল ভাই, এরপরে হচ্ছে আরো একটা ঘটনা আপনার আছে যেটা আমরা শুনেছি যে আপনার নানুর সাথেও কিছু একটা ঘটনা ঘটেছে। একটু সংক্ষেপে ওই ঘটনাটা আমরা শুনে ফেলি। তো আমাদের যে নানু বাড়িটাকে ছিল, তো সেটা টিনের ঘর ছিল। তো আমার নানু একদিন আর কি মাছ ধরতে বললে মাছ মারছে, তো সেখানে যায়, সন্ধ্যা হয়ে যায় সেখান থেকে আস্তে আস্তে। তো সেখান থেকে আমার নানু কিছুটা অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। এমনকি উনি যখন রাতের বেলা যখন বাইরে যাইতো, তখন উনাকে কেউ টানাটানি করতো, এরকম সামথিং কিছু। আবার রাতের বেলা যে নানুর বাড়ির যে ঘরগুলো আছে সেখানে অনেকে ঢেল দিত, এবং আমার নানু মা অনেক অনেক জিনিস দেখতো সেখানে। তো পরবর্তীতে হচ্ছে আমার নানু একদিন আর কি বাইরে যায়। তো বাইরে যাওয়ার ফলে আমার নানুকে কে যেন মানে উড়ে নিয়ে যেতেছে। তো উনি কোনো কিছু বলতে পারেন, মানে বুঝলাম না, বাইরে যাওয়া মানে উড়ে নিয়ে যাচ্ছে মানে পাখির মতো একটা আমি শুনছি যে পাখির মতো সিস্টেম, বড় পালক। তো সেখানে পালকের উপরে নাকি মানে ডানার উপরে নাকি উনা নিয়ে যাচ্ছে। তো উনি কোনো কিছু বলতে পারবে না, তো আকাশ উনাকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার ফলে নাকি রাতের বেলা বাথরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছিল। তো এক সময় উনি দেখলো যে উনি চোখ বন্ধ করে দেখে কি একটা জায়গা আসছে, জঙ্গল পুরাটায় বিশাল বড় বড় গাছ। তো গাছের ওখানে মনে করেন যে অনেক লোক মানে বসা জায়গায় অনেক লোক বসা আসছে, ঠিক আছে, অনেক বাচ্চা, অনেক বৃদ্ধ লোক, অনেক যুবতী মেয়ে, এরকম অনেকে বসা। তো আমার নানুকে বসায় রাখছে। তো আমার নানুকে যে জিনটা নিয়ে আসছিল, তো সেটা আর কি বলছে যে আমাকে যেখান থেকে নিয়ে আসছে সেখানে আমাকে দিয়ে আস। পরে যায়, যেহেতু আমার নানু এই কথা বলছে, পরে আর কি এরকম 4-5 দিন লাগছে। আমার নানুকে অনেক কিছু খাইতে দিচ্ছে, আমার নানুকে আপেল টাপেল বিভিন্ন ধরনের ফল মিষ্টি খাইতে দিচ্ছে। তো আমার নানু খায় নাই, একদমই খায় নাই। তো আমার নানু এটা খায় নাই। পরবর্তীতে আমার নানুকে পরে তারা নিয়ে আসে, না খাওয়ার পর, কারণ ওখানে এরকম নানু বলছে যে ওখানে যারা খায় তাদেরকে তারা রেখে দেয়, আর যারা না খায় তাদেরকে নাকি তারা রাখে না ওখানে। তো পরবর্তীতে আমার নানুকে নিয়ে আসছে। তো আমার মামার একদিন বিকালবেলা আর কি বিকালে আসছে, সবাই সন্ধ্যার পরে হাত মুখ ধোয়ার জন্য টিউবওয়েলে যাওয়ার সময়, তো পাশে একটা হিজল গাছ ছিল একটু দূরে। তো সেখান থেকে কে যেন বসে আছে। তখন তো আর কি বসে আছে মানে হিজল গাছের আগায়। আচ্ছা, হিজল গাছ আগে বসে আসছে। তো তখন তো বলতেছে যে আমরা, পরে মা বলতেছে তো মারে তো পাই না, ওটা কি মা কি বসে আছে নাকি দেখি। তো পরে যায় না, দেখতেছে নানু। পরে যাই হোক 4-5 জন লোক নানুকে নামায়। তো আমার নানু শুলে এরকম শুকনো হয়ে গেছে, আর এরকম হয়ে গেছে উনি কথাটা তো কোনো কিছু বলতে পারে না। কয়দিন পরে ওনাকে পাওয়া গেছে? ওনাকে 4-5 দিন পরে পাওয়া গেছে। 4-5 দিন পরে। পরবর্তীতে ওনাকে ডাক্তার অনেক ট্রিটমেন্ট করার পরে ওনাকে আপনার স্যালাইন টেলাইনের ব্যবস্থা করে ওনাকে সুস্থ করা হয়। পরবর্তীতে আরেকটা ঘটনা আছে ওই নানুকে নিয়ে, সেটা হচ্ছে আরেকবার এরকম নানুর সাথে জিন 2টা ছিল। তো আমাদের নানুর এক পাশে একটা বড় শিমুল গাছ ছিল, আর পাশে ছোট। তো 2টাই থাকে, 2টা জিন। তো 2টাই ছিল, একটা ভালো একটা খারাপ আর কি। যত যাই হোক, একদিন হচ্ছে আমার আর কি নানু সেখানে মানে ঘরের ভিতর তালা মেরে রাখছে, যেরকম জায়গা মুভ করে, তো এই জন্য তালা মেরে রাখছে। মুভ করে মানে আমার নানু চলে যায় হঠাৎ করে চলে যায়, কিছু না বলে। হ্যাঁ, না বলে চলে যায়। এই রাতের বেলা আসে, সন্ধ্যাবেলা আসে, যখন মন চায় চলে যায়, বিভিন্ন জায়গায় যায়। এরকম অনেকবার অনেক জায়গাতে ধরে নিয়ে আসছে ওনাকে। সে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যায় না, নোয়াখালী, পটুয়াখালী, এই জায়গাতে উনি ধরে নিয়ে আসছে, চলে যায়। হ্যাঁ, একা চলে যায়। তো ধরে নেওয়ার পরে রুমে বসে, রুমে তালা দেওয়া হবে, ওরা মানে বাইরে কোনো বেরোতে পারবে না। আর রাতে খাবার দেওয়ার সময় তো যখন তালা খুলে দেখছে তার নানু নাই। পরে অনেক খোঁজা রুমে দেখে কি যে এক কোনা দিয়ে টিনে ফাঁকা, ওই মানে টিন গুলা সরিয়ে মানে ওদিক দিয়ে নানুকে নিয়ে গেছে। টিন গুলা ফাঁকা,
হ্যাঁ 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 টিনের বেড়া কোনো একটা হ্যাঁ হ্যাঁ ফাঁকা। মানে ফাঁকা, ওই সাইডে ইগুলা মানে নাই, আচ্ছা। যে প্যারাগুলা থাকে মানে ফাঁকা হয়ে রয়েছে। পরবর্তীতে নানুর অনেক খোঁজাখুঁজি করা হলো, তারপর তো পাওয়া হলো না। পরে যাই হোক, পরবর্তীতে সে টাঙ্গালে কি যেন একটা ঝিল বিল না কি যেন একটা আছে, তো সেখানে আমার নানুকে আর কি পায়। কি অবস্থায় পাওয়া যায় ওখানে? সেখানে উনি বিলটা নাকি এরকম বড় ছিল, সেখানে যে মাঝখানে কিছু কিছু গাছ ছিল, হিজল গাছ অনেকগুলো ছিল। সেই গাছের ভিতরে একজন জেলে মাছ ধরতে যায়, ওনাকে পায়। আচ্ছা। আর আমার আসলে যে তাও ছিল, যে আমার নানুর যে শ্বশুর, উনি নাম করেছিল এলাকার মধ্যে মহেশ সদাগর। তো পরে আর কি এরকম তারা শুনতে পাচ্ছে যে এরকম লোক হারাইছে, পরে যাই হোক পরে খুঁজে পাওয়ার পরে ফেরত দিয়ে দেয়। তো আমার নানুর আরেকটা ঘটনা আছে, সেটা আমি একটু সংক্ষেপে বলে, এটা একটু খুব আমার কাছে খুব ভয় লাগছে ঘটনাটা। একদিন নানু তো ঘুম আসছে, রাত 12টা দিকে কেজন দরজা নক করতেছে। দরজা নক করার ফলে মানে নানু বলতেছে, নানু জানে যে 3বার নক ছাড়া খুলবে না। তো পরে বলতেছে 3বার অধিক নক করতেছে, বলছে খুলো খুলো, আমার একটু খুব সমস্যা, আমার বউর বাচ্চা হবে, তো একটু তোমার আমি নিয়ে যেতে আসতেছি, তুমি একটু আসো না, আমি একটু সাহায্য করো। ঠিক আছে। পরবর্তী নাম দরজা খুলে দেখে কি একটা লোক আসছে। লোক আসতে মুখটু সব ঢাকা, কালো কাপড় দিয়ে ঢাকা। পরে বলছে যে, পরে নানু তো বুঝতে পারছে এটা ওগুলা কিছু, কারণ আমার নানু এটার সাথে অনেক সম্পৃক্ত, অনেক রিলেটেড। ঠিক আছে। তো নানু বুঝতে পারছে, বলো যে কি হয়েছে, পরে বলছে যে আমার বউর বাচ্চা হবে, তো একটু চলো না। পরবর্তীতে এসে আমার নানুকে নিয়ে মোরবাঙ্গা চকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে তো কিছু জঙ্গল আছে, সেখানে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে যে উনার যে সেখানে উনি বসেছিল, আমার নানু বসেছিল, দেখে যে উনার যে মানে স্ত্রী, ওই ভুট্টার মানে জিনটার যে স্ত্রী, সেটা কালো কাপড় দিয়ে, উনি কোনো কিছু দেখতে পারে নাই। তো দেখতেছে যে মানে আগুনে গোলা বের হচ্ছে, 4-5টা আগুনের গোলা বের হচ্ছে। পরে আমার নানু বলছে, আমার যেখান থেকে নিয়ে আসছো সেখানে দিয়ে আস। পরে অনেক রিকোয়েস্ট করার পরে বলছে, তাহলে আমার এত উপকার করে দিলি, তাহলে তুই কিছু খাবি না? তখন খাওয়ার জন্য সে মরা গরুর হাড্ডি সহ বিভিন্ন ধরনের হাড্ডি দিচ্ছিল খাওয়ার জন্য। তো উনি খায় না, পরে বলছে আমার দিয়ে আস। পরে আমার নানু আবার বাসায় ব্যাক করছে। আচ্ছা আচ্ছা। ওকে, আপনার নানুর যে স্টোরিটা, এটা সম্পূর্ণ আপনি শুনেছেন। আপনার নানু তো এখনো জীবিত আছে? হ্যাঁ, আমার নানু এখন জীবিত। ওই খারাপ জিন্দার কারণে আমার নানুর 2টা পা প্যারালাইসিস হয়ে গেছে, এবং ডাক্তাররা কোন রহস্য কি কারণে হয়েছে এটা কোন রহস্য বের করতে পারেনি। তো যাই হোক, নাজমুল ভাই, আপনার কাছ থেকে বেশ কয়েকটা ঘটনা শুনলাম। আপনি যে আমাদেরকে আজকে এখানে যে আমরা আসলাম, এই বংশী নদীর তীরে, তো কিছু একটা ঘটনা আছে এই বংশী নদীর তীরটাকে ঘিরে। এই ঘটনাটাকে একটু শুনি আপনার কাছে। আমি বলতেছি যে এখানে আপনি যে পাশে যে নদীটা, এর সামনে একটু গেলে কুম আছে, গাঁওতরা কুম বলে। আচ্ছা। যারা আছে ধামরাইতে তারা হয়তো এই কুম মানে বুঝলাম না। কুম বলতে মানে পানির ঘুরপাকের ফলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কুণ্ডলীর মতো যে, হ্যাঁ, একটা যে বিশাল বড় একটা গভীরতা সৃষ্টি হয় এবং বিশাল জায়গা জুড়ে। তো আমার নদীতে দেখছেন মোটামুটি ভাবে বড় আছে, আর ওই সাইডে এটার যে ডাবল, ওই কুমটা প্রত্যেক বছরই একটা করে, মানে সব গ্রামের লোক বলে একটা করে মানুষ খায়। মানুষ খায় বলতে যারা গোসল করতে যায় তারা ওই কুমের মধ্যে যায় মারা যায়। এটা প্রত্যেক বছরই, হ্যাঁ, প্রত্যেক বছর কন্টিনিউ চলে। এবং এই যে গত বছর 2014-তে একটা বাচ্চা মারা গেছিল এখানে। যত জায়গায় যত লাশ আছে সব এই জায়গায় ঘুরপাক খায়, মানে বিভিন্ন জায়গায় দেখা গেছে মারা গেছে বা পানিতে ডুবে গেছে, এইখানে এসে সেটা পাওয়া যায়। আর এখানে যে সেলু নৌকাগুলা, ইঞ্জিন চালিত নৌকা, আর নৌকা এদিক দিয়ে যাওয়ার সময় নৌকা মনে যে কেউ টাইনা ধরতেছে এরকম। আচ্ছা। কেউ টাইনা ধরতেছে বা নৌকার ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে গেছে, এরকম ফেস করতেছে। মানে তারা যখন এখানে আসে, তারা অনেক দোয়ার বিভিন্ন জিনিস পড়ে এই কুমটা আর কি পার হয়। এখানে আরেকটা জিনিস আসছে, আমি একটা ঘটনা শুনছি। বৃহস্পতিবার কালামপুর হাট হয় ধামরাই। কালামপুর হাট হয়, এটা হচ্ছে আরিচা মেন রোডের সংলগ্ন। তো সেখানে হাট থেকে গরু সবগুলো বিক্রি না ফেলে গরু নিয়ে আসে ব্যাক করার সময়, তো ওখানে স্টার্ট বন্ধ হয়ে যায়। এবং কি গরু খুবই কম ছিল, অনেক বড় নৌকাটা ছিল, গরু বাঁধা ছিল, দড়িগুলা ছেড়ে দিচ্ছে, তারা 7টে জানি পারে উঠতে পারে। সবগুলো দড়ি ছেড়ে দিচ্ছে, কিন্তু একটা গরু পারে উঠতে পারে না। এবং ওই গরুর হাড্ডি মাংস কোনো কিছু পাওয়া যায় না সেখানে, যে পরবর্তীতে ভেসে উঠবে, গরু মরলে তো ভেসে উঠে ওটা, সেটা পর্যন্ত পাওয়া যায় না। তাছাড়া আপনি দেখতেছেন এখানে যে অনেকে হয়তো মাস্টার্স লাইটে দেখতেছেন, মাস্টার ধরতেছে, এই যে এই পাশে দেখতেছেন, সেখানে হচ্ছে একটা হিন্দু মহিলার কবর দিচ্ছিল। ঠিক আছে, হ্যাঁ, মানে হিন্দু মহিলা আর কি গাড়া হয়েছে, যেটা বলে গাড়া হয়েছিল। সেটা এক হিন্দু মহিলা মারা যায়, তার শ্মশান মানে কি পুরানোর ব্যবস্থা না থাকায় পর্যাপ্ত তার আর্থিক ছিল না, সেই জন্য সেজন্য মানে হিন্দুদের তো কোনো নির্দিষ্ট কবরস্থানে আর মুসলমানের তারা অ্যালাউ করবে না। তারাই যে গুচ্ছ গ্রামে ছিল, তো গুচ্ছ গ্রাম থাকার ফলে, গড়ে থাকার ফলে, তো এখন কি করবে, নদীতে তো কেউ করলে কেউ কোনো কথা বলবে না, তো নদীতে গেড়ে রাখছিল।
যখনই এখানে কেউ মাছ ধরতে আসে এরিয়াতে, তখন মনে করেন যে আমার কথা তো বলতেছি, আমি একদম মাছ মারতে আসছিলাম, রাহাত নামে একটা ছেলে আসতেন, তো আমরা দেখতেছি যে টেটানে আসছিলাম, তো সেখানে দিয়ে যে আমার টেটা না মানে কেউ বাড়ি দিচ্ছে, আচ্ছা হাত দিয়ে যে বাড়ি দিলে যে এরকম এরকম মুভ করতেছে, মানে এরকম টাইম ওরকম ফ্রেশ হয়। তারপর অনেকে মাছ ধরতে আসে যায়, এখানে অনেক বিভিন্ন জিনিস দেখে। আর এই নদীর পারে না মানে বিভিন্ন ধরনের অনেক ছাগল সন্ধ্যার সময়, মানে বলতে গেলে 50-60টা ছাগল এরকম অনেকে দেখেছে, এরকম প্রত্যক্ষদর্শী অনেকে আছে। আচ্ছা, দেখি যে আমরা এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শী কিছু হই নাই, হয়তো বা আমাদের কপালে নাই সেটা দেখা, বাকিটা সময় কিছু চোখে পড়ে কিনা দেখা যাক। ওকে দেন, আবার নাজমুল ভাইয়ের পরে নাজমুল ভাইয়ের পরে এবার আরেকজন, জানি না ওনার কাছ থেকে কি পাবো আর কি জন্য অপেক্ষা করছি। আপাতত আমরা কার গল্প শুনবো সেটা বল। আমরা এখন মাসুদ ভাইয়ের স্টোরিটা শুনবো। ওকে, মাসুদ ভাইয়ের পরিচয়টা একটু মাসুদ ভাইয়ের কাছ থেকে জানি। আমি মাসুদ, আসছি কুমিল্লা থেকে। আচ্ছা, বর্তমানে আমি আছি নারায়ণগঞ্জ মেঘনা। হুম, আমি যে গল্পটা বলবো সেটা 2001 বা 2002 সালের ঘটনা। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। মাদ্রাসায় আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য আমরা মাদ্রাসায় 5-7 জন ফ্রেন্ড আমরা একটা রুম নিয়ে প্রিন্সিপালের কাছে অনুমতি নিয়ে আমরা ওখানে ছিলাম। আচ্ছা, আপনি কি ভাইয়া মাদ্রাসাতেই পড়েছেন? আমি মাদ্রাসা থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়েছি, তারপরে ধামতে আলী মাদ্রাসা ফাজিলে ভর্তি হয়েছি, কিন্তু পড়া হয় নাই। আচ্ছা, পরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে অনার্স মাস্টার্স। আচ্ছা আচ্ছা। তো আমি যে ঘটনা বলছি সেটা হচ্ছে রাত্রে আমরা এশা নামাজের পর খাওয়া দাওয়া করে আমরা পড়তেছি। আচ্ছা, তো এমত অবস্থায় আমাদের রুমে আমাদের দুজন গেস্ট আসছিল। আচ্ছা আচ্ছা, তো গেস্ট আসছিল, একজনের নাম রবিউল তাদের মধ্যে। তো আশা দুষ্টামি করতেছে, আমরা ভাবলাম যে দুষ্টামি করতেছে আমাদের পড়াশোনা দরকার, তো ওকে কিভাবে ভাগানো যায়। আচ্ছা, এই চিন্তা করে আমরা করলাম যে আমরা জোরে জোরে পড়ি, জোরে জোরে পড়লেও চলে যাবে। তো আমরা জোরে জোরে পড়তেছি, তো জোরে জোরে পড়ার কারণে ওর দুষ্টামিটা কিছুটা হলো কমছে। তো এমত অবস্থায় আমরা লক্ষ্য করলাম যে বাইরে একটা আওয়াজ হচ্ছে খুব জোরে। কি ধরনের আওয়াজ? তো আওয়াজটা হচ্ছে যেমন স্টিলের দরজা, সেখানে যখন কেউ মানে লাথি মারে বা জোরে একটা হাত দিয়ে আঘাত করে সেখানে একটা আওয়াজ হয়। আর যেহেতু রাত্রটা 10টা, গ্রামের অঞ্চল, মোটামুটি নীরব। মোটামুটি নীরব। আর একটু বেশি করে পাওয়া যায়, গোমতী নদীর পাড়ে নীরবতা একটু বেশি। তো কিছুক্ষণ পর যখন এই আওয়াজটা আমরা পেলাম, তো আমার মানে দরজার সাথে ছিল জসিম। জসিমকে বললাম, জসিম দেখতো আওয়াজটা কোথা থেকে আসতেছে। তো বলতেছে, না ভাই আমি পারবো না, ভয় লাগতেছে। তাই বলতে, এখানে আমরা তো আছি, ভয় কিসের, বের হয়ে দেখ সমস্যা কোন জায়গায়। বলছে, না আমি পারবো না। আমি বেরোলাম, আমার হাতে ছিল একটু টর্চ লাইট। আচ্ছা, আমরা যেটা পিসির করছিলাম যে ওদিক থেকে আওয়াজটা আসতে পারে ওদিকে, কারণ আমরা একটু সন্ধ্যার দিকে কাজ করছিলাম, দরজা খোলা ছিল। তো আমাদের ভাবনা ছিল যে নাইট গার্ড উনি আসে হয়তো দরজা আটকেতেছে, আটকানোর কারণে আওয়াজটা হইতেছে। হতে পারে। তো আমরা দরজা খুলে যখন বেরোলাম, বেরোর পরে বলতাম যে, মতিন ভাই আওয়াজ করতেছো কেন, আমাদের তো পড়ার সমস্যা হচ্ছে। তো কোনো আনসার নাই, কিন্তু আওয়াজটা হচ্ছে। আচ্ছা, ও আপনারা বের হওয়ার পরেও আওয়াজ চলছে? আওয়াজটা চলতেছে, কিন্তু ওই যে আমি ওনাকে বললাম যে মতিন ভাই আমাদের পড়তেছি, কোনো রিপ্লাই আসতেছে না। আচ্ছা, পরে টর্চ মারলাম, মারার পর দেখি দরজা খোলা, কিন্তু কেউ নাই। তাহলে আওয়াজটা আসতেছে কোত্থেকে? পরে আমি বললাম যে চুপ করতো। পরে করলাম যে আমাদের আওয়াজটা আসতেছে আমাদের পিছন থেকে। পিছনে ফিরলাম, ফিরার পরে দেখি কেউ নাই, কিন্তু আওয়াজটা ওদিক থেকে আসতেছে। পরে অন্ধকার তো। আচ্ছা, একটু মাসুদ ভাই, আমি আসলে এক্সাক্ট বুঝিনি, আপনারা আপনাদের বিল্ডিং থেকে মানে মাদ্রাসা বিল্ডিং থেকে বের হলেন? না, আমাদের মাদ্রাসাটা এল সাইজ করা, আমরা মাঝে আছি। আচ্ছা, আমরা আসছি, আমরা ডান দিকে তাকাইছি প্রথম, কিন্তু আওয়াজটা আসছে অ্যাকচুয়ালি বাম দিক থেকে। আচ্ছা আচ্ছা, সেই ক্লাসটা ছিল ইন্টারমিডিয়েট শাখার ক্লাস ছিল আর কি, যেখানে আমরা ইন্টারমিডিয়েট ক্লাস করতাম ওই রুমটা থেকে। তো পরে কিন্তু টস মারছি আমি তো উপরে যখন টস মারছি কিছু দেখি না, আওয়াজটা আসতেছে। পরে আমি নিচে টস মারি, দেখলাম লোক শোয়া। আচ্ছা, আমরা যেদিকে আসছি ওদিকে মাথা দেয়া আর পশ্চিম দিকে পা দেয়া, শোয়া। তো এটা কি, আগে গেলাম, যাওয়ার পরে দেখি মামুন। তো আমি জিজ্ঞেস করলাম, মামুন তুই এখানে কেন? তখন তার দিকে যখন তাকালাম আমি, সে এমন হয়েছিল যে তার চোখগুলো অনেক বড় বড় লাল। আচ্ছা, চোখগুলো যখন লাল দেখা গেছে তখন আমার সন্দেহ লাগছে যে এটা স্বাভাবিক না, অস্বাভাবিক কিছুটা হতে পারে। ওর কাছে যখন গেলাম, যাওয়ার পরে দেখতেছি ও মানে চোখগুলো লাল বড় বড়, তখন আমার সন্দেহ লাগছে এটা স্বাভাবিক কিছু হতো না। পরে ও পা দিয়ে দরজার মধ্যে লাথি মারতেছে। আচ্ছা আচ্ছা, আর হাত দিয়ে নিজের বুকেই নিজে মারতেছে খুব জোরে জোরে আওয়াজ করে। আর তার মুখে একটা কথা ছিল, মানে তার কথা এরকম ছিল যে, রে শালার বাইরে, তার সাহসটা কত বড়, সে আমরা 5টা জিনরে ধরে মারতে ধরছে, আজকে তার মাইরেই ফেলামো, আজকে তার মাইরেই ফেলামো বলতেছে। আর এই ধরনের কথা সে বলতেছে, নিজে বুকে মারতেছে হাত দিয়ে, আর পা দিয়ে মারতেছে ওই স্টিলের দরজায়। তার সাহসটা কত বড়, সে আমরা 5টা জিনের মারতে ধরছে। আচ্ছা, সে ওই দিনও আমাদের 7 জন জিনের মারতে ধরছে, আজকে তার মাইরেই ফেলামো।
তো ওই যে প্রথম যে বললাম যে রবিউল নাম আমার একজন বন্ধু ছিল, ও যায় তার হাতের কানিয়াগুলোর মধ্যে ধরছে, আচ্ছা। চাপ দিয়ে ধরছে, ধরার পরে ওরা ঝাড়া মারা ফেলাই দিচ্ছে। আমি বললাম যে এটা মানে তো রবিউল ভাইকে ঝাড়া মেরে ঝাড়া মারা ফেলাই দিচ্ছে। তো আমরা তো শিওর যে এটা অন্য কিছু। ওটা আমি বললাম যে হাফেজ সাহেবকে ডাক দে, ওনার ছাত্র যেহেতু ওনারে আসা উচিত। দুজন স্টুডেন্ট গেল, যা হুজুর ডাকতেছে, হুজুর ওঠে না। তাদের নিয়ম হচ্ছে ওরা খাওয়া দাওয়ার পরে ঘুমাই গেলে আর যত কিছু হোক ওরা ঘুম থেকে উঠবে না, এটা হচ্ছে তাদের একটা নিয়ম আর কি। একবারে ফজরের নামাজ একবার ফজরের আজান দিলে উঠবে, ওঠে না। পরে আমি যে দরজার মধ্যে জোরে জোরে যেটা আওয়াজ করলাম, আওয়াজ করার পরে বললাম, হুজুর বলতেছে মাসুদ ভাই কি হয়েছে? আমি বলি, ভাই আপনি বের হয়ে আসেন, জরুরি কথা আছে। আসলাম, মামুন কোথায়? মামুন তো মসজিদে। আমি বললাম, মামুন মসজিদে নাই, এই অবস্থা, আসেন ওরা তো ঝাড়া টাড়া দিয়া ইয়া করেন। তো হুজুর বলতেছে, ভাই আমি তো এগুলো চর্চা করি না, এগুলো কখনো কাজও করি না, এখন আমি তো এটা পারবো না, আর করতে গেলে আমার এটা পরবর্তীতে এটা আমার সমস্যা হবে। তাই বললাম, তাহলে মামুনকেও তো বাঁচাতে হবে, আগে তোকে এটা থেকে মুক্ত করতে হবে। এখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আছে সুমন, আমি তোরে বলি, এটা মানে বোঝা উচিত অনেকেরই, যে দেখেন উনি কাকে ডাকতে গেছে, একজন হাফেজকে ডাকতে গেছে যার কিনা কোরআন শরীফ মুখস্থ, রাইট? বাট সে কথাটা কি বলেছে, আমি এই ব্যাপারে এক্সপার্ট না। তার মানে এটা কিন্তু বোঝা উচিত সবার যে সূরা মুখস্থ থাকলেই বা কোরআনে হাফেজ হলেই যে এই ধরনের জিনিসকে মোকাবিলা করা যাবে তা না, এটার জন্য আলাদা চর্চা প্রয়োজন আছে। এবং আলাদা উনি সেই জন্যই করতে বলেছে যে আমার এটা করা সম্ভব নয়। সম্ভব না। তখন আমি So বললাম, nice যেটা of him. কাজ কর, তাহলে শেরালি দাদাকে নিয়ে আয়, আচ্ছা, উনি দেখি কিছু করতে পারে কিনা। তো দুজন ছাত্র রওনা হয়েছে আনবে, তখন বলছে, রে শেরালির বাড়ি যাবি? আমি ওর কথাগুলো রিপ্লাই করতেছি, রে শেরালির বাড়ি যাবি? সেটা উনি শুনে ফেলেছে। যা, আমি সামনে ধর্ম, যা আমি সামনে ধর্ম। আমি কিন্তু কজন ধরবি? বলতেছে, তোর কজন যাবে? আমি তো দুজন পাঠাবো। তো দুজন ধর্ম। আমি তো 5 জন যা, হাতে 5টা লাঠি নিবি, যা সামনে যা পাবি তাই পিটাবি, কুকুর বিড়াল ছাগল যা পাবি তাই পিটাবি, যা দৌড়ে যা। পরে ওরা, সেটা আপনি বলছেন? হ্যাঁ আমি বলছি। পরে ওরা যাইতে চাইতেছে না ভয়ে, যদি কিছু হয়। পরে আমি ধমক দিলাম, ধমক দিয়ে ওদের হাতে হ্যারিকেন ধরে দিছি, লাঠি ধরে দিছি। আচ্ছা, মানে সামনে যা পাইছি তাই ধরে দিছি যে তোরা যা, আর কিছু হলে চিল্লি করিস, আমরা আসছি পিছন দিয়া। তো ওরা গেছে, যাওয়ার পরে শেরালি হুজুরকে ডাকছে। উনি বলতেছে, সেই ছেলেটাকে এখন ওখানে দাঁড়িয়ে সে ওই ওইখানে অবস্থাতে শুয়ে আছে, শুয়ে সে ওই যে দরজা মারতেছে আর বুকের মধ্যে মারতেছে, আর যে রে Continue শালার এটা বাড়ি, করেই যাচ্ছে। তারা এত বড় সাহস, সে আমরা 5টা জিনের মারতে ধরছে। ওকে, তারপর ওগুলোই করতেছে। তো শেরালি হুজুর কাছে গেছে, যাওয়ার পরে উনি বলতেছে, আমি কি করবো, এগুলো আমি পারবো না, কারণ আমি এগুলো কখনো করি না। ওরা ফেরত আসছে। তো ফেরত আসার পরে বললো যে এখন কি উপায়? তো আমি বললাম যে আমাদের গ্রামে তো আর এগুলো কেউ করে না, একমাত্র আছে ব্যাপারী বাড়ি হাকিম দাদা, আচ্ছা, ওনার কাছে যা। এখানে বলা হলো, ওনার বাড়িতে যাওয়ার সময় যে রাস্তাটা আমাকে ইউজ করতে হবে, সে রাস্তাটা হচ্ছে 4 রাস্তার মোড়। সেখানে পুরাতন তেঁতুল গাছ আছে, আমাদের গ্রামের একটা ভাষা ছাত্তানি গাছ, অন্য ভাষায় কিভাবে চিনেন জানি না, ওই গাছটা আছে, আর বাঁশ ঝাড় আছে। আচ্ছা, তো ও আবার বলতেছে, এ যাবিনি তেঁতুল গাছের নিচে দিয়া যাইস, ওইখানেই তোরা লটকে রাখবো, ছাত্তানি গাছের গোড়া দিয়ে যাইস। আমি বললাম, তুই কজন মারবি? 5 জন। এই প্ল্যান গুলো আপনারা করছেন, সেটা কি তার ওর সামনে? মানে ওর সামনে দাঁড়িয়ে করছেন? ওর সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতেছি। পরে ওদেরকে বললাম, তোরা যা, আর সামনে ওরা সাইডে আসে, আমি পিছনে বলতেছি, তোরা শরীরটা বন্ধ করে নে, আতল করছি পড়া, চারকুল পড়া, ফুদিয়া, তোরা যা, আল্লাহর মধ্যে কিছু হবে না, যা। তো ওরা পড়ে গেছে। তো ওরা ওদিক দিয়ে বের হয়েছে, আর ওদিক দিয়ে শেরালি দাদা আসছে। আচ্ছা, আসার পরে একটু পানি পড়া দিল, দিয়ে বলতেছে ওর গায়েটা ছিটাই দাও। তো এর মধ্যে কেউ সামনে আগাইতেছে না ভয়ে। তো এর মধ্যে রবিউল যে ছেলেটা ছিল, ও করছে কি, ওনার হাতে পানিটা নিয়ে ওর গায়ে ছিটাই দিছে। আচ্ছা, সিরা তোর ভাই 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 আর দিস না, জামুক আর দিস না। তো তুই কে, কইতে গাইছস, আর ওরই বা কেন ধরছস? ওর কাছে তো আমরা আগে থেকে আছি, এটা তো নতুন কিছু না, ও সুযোগ পাই না। ওর গলায় একটা তাবিজ আছে, তাবিজের কারণে সুযোগ পাই না, আমরা ওর কাছে আসতে পারি না। ও তো অনেক আগে থেকে ওর কাছে আছি। পরে ও আবার ওই মারামারি শুরু করছে, পরে আবার পানি মারছে, পানি ওর ভাই 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 আর দিস না, গা জ্বালা পরে করতেছে, আর দিস না, আমরা চলে যাবো। আমরা চলে যাবো বলতে, তুই কজন আসোস? আমরা এখানে তার গায়ে আছে 3 জন, 3টা জিন। হ্যাঁ, আমরা 3টা জিনে ওর গায়ে ভর করছি। তো ঠিক আছে, চলে যা। হ্যাঁ চলে যেতেছে, আরামো না, জন্মের মতো যাবি, আর কোনোদিন আবি না, না চলে যেতেছে, আরামো না। পরে কিছুক্ষণ পরে একটা স্টপ হয়ে গেছে। তো স্টপ হওয়ার পরে ও একটু উঠছে, ওঠার পরে মানে একটা মানুষের হুশ ফিল যেরকম হয়, ওর এই অবস্থা, ওটা আমাদের সবার দিকে তাকাইতেছে, মনে হয় যে অবাক হয়ে গেছে, এখানে এই জায়গায় কিভাবে সিচুয়েশনটাই বুঝতে পারছি। সিচুয়েশন এরকম কেন? পরে বলতেছে, মাসুদ ভাই কি হয়েছে? তাই বললাম যে কিছু না, ওটা গোসল কর, পরে বলবো। আচ্ছা, পরে বলতে যেন আমরা মাদ্রাসার বারান্দা থেকে নামার পরে ওর মাদ্রাসা যাবো, মানে হাফেজ মাদ্রাসা যাবো। ও করছে ওইদিকে না যায়, বাসদারের দিকে হাঁটা শুরু করছে। আচ্ছা, তো হাফেজা বলতে স্যার ওরা তো আবার অ্যাটাক করছে, ওরা ধরেন। তো আমি যে ওরে ধরছি হাতের মধ্যে, হাতের বাহুতে ধরছি, আমার কাছে এমন মনে হলো যে আমি একটা পাথর চাপ দিয়ে ধরছি, এত শক্ত। আচ্ছা, মানুষের শরীরটা এত শক্ত হতে পারে না, এত শক্ত কেন? পরে আরো চাপ দিলাম, দেওয়ার পরে না, কোনোভাবেই না। পরে আমি তো আর ওরা রাখতে পারতেছি না,
ও খুব শক্ত এবং ওর শক্তিও বাইরে গেছে। আচ্ছা আমার সাথে কেউ সহযোগিতা করো বলতে আর দুজন এসে ওরা ধরছে। ধরার পরে ঘাট ফিরে তাকাইতেছে আর চোখগুলো আবার লাল, অনেক বড় বড় হয়ে গেছে। তো ওরে এমন ভাবে ধরছি ও আমরা 3 জনের নিয়েই হাঁটা শুরু করছে। পরে আমরা মানে যেভাবে হোক পায়ে ইয়ে করে মাটির সাথে চেষ্টাই হলে ওরা আটকেছে। আটকে ওরে ঘাট ফিরতে গেছে, ও ফিরবে না, যাবে না। চিন্তা করতে পারতেছিস 3টা জলজ্যান্ত পুরুষ মানুষ একজনকে ধরে রাখছে, সে সিম্পলি হেঁটে হেঁটে আগায় যাচ্ছে, বাকিরা ছেঁচড়াইতে ছেঁচড়াইতে আগাচ্ছে। আমরা কোনোভাবে ওর সাথে পারতেছি না। তো কিছুক্ষণ পরে আবার পানি মারা শুরু করলাম, অবস্থা ব্যাগতিক দেখে পানি মারা শুরু করলাম। আবার পানি মারতে পারে ভাই 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 আর দিস না। তো তুই চলে যাবি বললি, তোর সাইডেও দিলাম, তুই আবার কেন আসলি? না জায়গা আর দিস না জায়গা। ওর ছাড়ে দিচ্ছে এবং একটু নর্মাল হচ্ছে। ঠিক আছে, আমরা ওরা ধৈরেই রওনা হয়েছি হেফজ মাদ্রাসার দিকে। মাদ্রাসার যখন দরজার সামনে গেছি, ওকে রুমের ভিতর ঢোকাবো, আর পারতেছি না, ও যাই না, কোনোভাবেই পারতেছি না। যে শরীরে ধাক্কাইতেছি, ও ভিতর থেকে টানতেছে, কোনোভাবে যায় না। তখন আরেকজন ছিল নুরু কাকা নামে একজন ছিল ওখানে, ও বলতেছে ওটা তো আবার অ্যাটাক করছে, আবার পানি ঢালো। গ্লাস থেকে আবার হাতি না পানি ছিটকে মারছে, ছিটকে মারে আবার ও চিলাচিলি শুরু করে দিচ্ছে, গা জ্বলাপড় করতেছে, আটতিস না এরকম। কিছুক্ষণ পর হচ্ছে কি, ও দাঁড়ায় ছিল, থপাস করে নিচে ঝরে পড়ছে। আচ্ছা, দাঁড়ানো মানুষটা। তো আমি দেখলাম যে ও যেভাবে পড়তেছে, সেখানে হচ্ছে আপনার যে দরজার উপরে যে পাকা যা রাস্তা, ওটার মধ্যে মাথাটা পড়লে তার মাথা ভেঙে যাবে। তো আমি করছি আস্তে করে পাটা মেলা মারা দিচ্ছি, যে আমার পায়ের উপর তার মাথাটা পড়ছে, তার কারণে সে ব্যথাটা পায় নাই। পরে ওখান থেকে উঠছে, ওঠার পরে আবার সে ওটা স্বাভাবিক সে বসছে। আচ্ছা, বসা সে হাসতেছে। কি রে, তোর কি ইয়েতে সারা নাই না, আর কিছু নাটক দেখাবি আমরা? কয় ভাই এটা তো নাটক না, এই কাহিনী। তখন হাফিজ সাহেব ধমক দিছে, যা ঘুমা গা। তোরা বলছে হুজুর আপনি যাই কিছু করেন, আমি কিন্তু ওর মুখ থেকে ঘটনা না শুনে আমি ওরা ছাড়তেছি না। পরে ওরে হাত মুখ ধোয়াইলাম, ধোয়া ওর সাথে বসলাম, বলতাম আমার কি হয়েছে ঘটনাটা। পরে ও বলতেছে ভাই আসলে কি হয়েছে, মাদ্রাসা যখন সবাই ঘুমাই গেছে, আমি আপনার যা পড়তেছেন আমি সেই পড়ার আওয়াজটা আমি শুনছি। তো আমার চিন্তা হলো আমার তো কালকে পড়া বেশি, সবগুলো পড়া হুজুরকে মুখস্থ দিতে হইব। আমি করছি কি শরীফের সাথে নিয়ে আমি মসজিদে চলে গেছি, যাই ওখানে আমি সারা রাত্রে পড়বো যতক্ষণ পারি। আচ্ছা, তো কিছুক্ষণ পর শরীফ বলতেছে ভাই আমার ঘুমে ধরছে, আমি ঘুমাবো। আমি চিন্তা করলাম ঘুমাই গেলে আমি একা একা থাকবো, আমিও ঘুমাই যাই। তো আমি গেছি প্রস্রাব করার জন্য। আচ্ছা, ওয়াশরুমে না যাই, আমি যে স্ক্রিম তো চিনেন, যেটা জমিনে পানি দেওয়া হয়, ওই স্ক্রিমের যে ইয়া ছিল ড্রেন, ওইটার পাশে প্রস্রাব করতেছি বসা। আচ্ছা, আমি চিন্তা করলাম ওই পিছনে যাবো, একা একা ভয় লাগতেছে, আমি এদিকে ইয়ে করে নিই। এমন অবস্থায় ওই বাঁশঝাড়ের ভিতর থেকে আমার 3টা লোক ইশারা করছে। আচ্ছা, 3জনই সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি পড়া, আমাকে ডাকছে। তা আমি ভাবলাম যে কালকে তো আপনারা বললেন যে আপনাদের মাদ্রাসায় ইয়ে আসতেছে, অডিট আসতেছে, তো এই ধরনের লোক। তাই বললাম যে অডিট আসলে কি তোর রাত্রে 11টার দিকে আসবে? বলতেছে ভাই আমি তো বুঝতে পারি না, আর আপনাদের আলিয়া মাদ্রাসার নিয়ম তো আমি জানি না। আচ্ছা, আমাকে এইভাবে বলছে, ডাকছে, ডাকার পর আমি ওইটা মনে করছি যে হয়তো ওনারা আসতেছে। পরে আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম 3জন, আমি এখান থেকে দেখে গেছি 3জন, যাওয়ার পরে দেখি আমার পিছন তো আরো 2জন। আচ্ছা, তো ওরা আমাকে মিষ্টি খাওয়ার জন্য বলতেছে, মিষ্টি খা। আমি বলছি আমি মিষ্টি খাবো কেন? তো বলবো না মিষ্টি খা। বলছে আমি মিষ্টি খাবো কেন, আমি মিষ্টি খাবো না। বলছে না তোকে মিষ্টি খাইতেই হবে, আজ তোর কোনো নিস্তার নাই, আজ তোর আমি নিয়েই যাবো। পরে ওরা জোরাজুরি করতেছে, পরে আমরা দেখা যাচ্ছে দেখেন আমার মুখের মধ্যে যে মিষ্টির ঝোলগুলো এখন লেগে আছে, আমার মুখে যে জোরাজুরি করছে খাওয়ানোর জন্য, এই দেখেন আমি দেখলাম যে মিষ্টির ঝোলগুলো তার এখানে অলরেডি আছে, শিরা তখন শিরাটা এখনো আছে এবং স্পষ্ট। আমি যখন জোরাজুরি করতেছি, পরে পিছন দিয়ে আমার 2জনের হাত দিয়ে ধরছে, আর ওরা সামনে দিয়ে আমার জোরাজুরি করতেছে। তো এখন আমার হাত যখন পিছন দিয়ে ধরে ফেলছে, তখন আমার তার শক্তি নাই। আল্লাহর কি হুকুম, এই সময় ওই দিক থেকে গাড়িটা আসছে, কুমিল্লা সিলেট যে রাস্তাটা, ওখান থেকে মানে সিলেট রোড থেকেই একটা ট্রাক আসছে। ট্রাকের যে হেডলাইটের আলো এই জায়গায় পড়ছে, পড়ার পরে আমি ওদেরকে দেখি না। এই সুযোগটা আমি এখানে কাজে লাগাইছি। চিন্তা করলাম যে এই সুযোগটাই আমার, তো আমার পরে ছিল একটা লুঙ্গি আর কাঁধে ছিল একটা গামছা, আমি গামছাটা টান দিয়া লুঙ্গিটা পেঁচাইলাম। আচ্ছা, পেঁচাই বলছি এবার তোর সাহস তাহলে আগে আয়। বললে আমি তোর ওদের চোখে দেখি না, আমি চতুর্দিকে হাত পা যারা যেমনি পাইছি এমনি মারছি। আচ্ছা, অনেক মারা মারছি, কয়েকটা গায়ে লাগছে, আমি টেরও পাইছি, ইচ্ছা মতো মারছি। তখন আমি চিন্তা করলাম আমি এখান থেকে বাঁচতে হলে একমাত্র রাস্তা আপনাদের হাতে যাওয়া, অথবা এখন আমার হুজুর ঘুমাই গেছে, আমার পাশের ছাত্ররা ঘুমাই গেছে, এখন জায়গা আছে শুধু আপনারা 5-6 জন, মানে আমি যদি বাঁচতে চাই তাহলে আপনাদের কাছে যেতে হবে আমাকে, আচ্ছা, আর এছাড়া আমি বাঁচতে পারবো না। তখন আমি ওইদিকেই দৌড় দিছি, আপনাদেরকে দৌড় দিছি, দৌড় দিতে ওরা আমার শরীরে ভর করছে। আচ্ছা, ওদের সাথে পাড়াবাড়ি করে জোরাজোরি করে আমি আপনাদের ওই জায়গায় ওঠার পরে আমার শরীর ভর করে নিছে, আমি আর আগাইতে পারি নাই। আচ্ছা, 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 তো আপনারা যদি তখন একজন বলতেছে তুই মিথ্যা কথা বলতেছিস, আমরা বিশ্বাস করি না। জসিম নামে একটা স্টুডেন্ট আমাদের ফ্রেন্ড, জিনকে এখন কেউ ধরে নাকি, রাব্বানি বলতেছে মাদ্রাসার পিছনে তো আমার বাড়ি, আমি এখানে থাকতেছি, আমি তো একদম জিন দেখি নাই, আজকে তুই জিন পাইলি কই? তো বলতেছে আপনি বিশ্বাস করেন না, বাস ঝাড়ে যান।
পায়ের যে আসলাগুলা তারা যে পায়ে ইয়া করছে দাগগুলো এখনো পাবেন। আমি যাব, এখন কেউ যাবে না, সব ভয় পাইতেছে। আমি তোরা ভয় পাইলে পা, গেলে যা, না গেলে না যা, আমি যাবো বলে আমি রওনা হয়েছি। আমি যখন রওনা হয়েছি আমার পিছনে পিছনে ওরা রওনা হয়েছে। আচ্ছা আচ্ছা। যখন বাসদারে গেলাম আমরা 2টা কুকুর দেখছি, 2টা কুকুর, 2টাই কালো রঙের, খুব নাদুস নুদুস, চোখগুলো লাল। যখন চোখগুলো লাল দেখছি তখন বুঝছি যে কুকুর না, সাধারণ কুকুর। এটা অন্য কিছু। কারণ আমি যদি এই কথাটা বলতে চাই তাহলে ওরা ভয় পাবে, তো ভয় পাওয়ার কারণে আমি এটা গোপন করে নিচ্ছি। 2টা কুকুর দেখছি, একটা এই যে আমাদের সামনেই ঘুরতেছে, একটা আর একটা একটু পিছনে। তো আমরা যে ক্রস মেরে মেরে ওটা খুঁজতেছি, খোঁজার পরে দেখলাম এক একটা যে পায়ের দাগগুলা কি বলবো, মানে লম্বা 12 ইঞ্চি 14 ইঞ্চি হবে লম্বাটা, মানে সাধারণ মানুষের আদৌ সম্ভব না। আপনারা কোদাল ছিলেন, কোদালের যে কানিটা দিয়ে আঁচড় মারলে যেভাবে হবে সেম। আচ্ছা। অনেক গর্ত, অনেক লম্বা, মানে দেখলে মানে গা শিরশির করে পুরো। এই ধরনের মানে আঁচড় আমি প্রায় 8 থেকে 10টা আঁচড় পাইছি। আচ্ছা। এই ধরনের। তখন তার অবিশ্বাস করার কোনো জো নাই। পিছন ফিরছি, কুকুর নাই, কুকুর তো কোনো চিহ্নই নাই। বাঁশঝাড়ের ভিতরে ট্রস মারতেছি, সেদিকে ট্রস মারতেছি, ওদিকে ট্রস মারতেছি, কোথাও কোনো কুকুর নাই। মানে আদৌ যে কুকুর ছিল তার কোনো চিহ্ন নেই। আমি ওদের তাও বলি না যে এটা আসলে কুকুর না, কারণ আমার সন্তানতে যেহেতু চোখ লাল, কুকুর তো চোখ লাল হয় না। তবে হ্যাঁ, রাত্রে চোখ ঝলমল করতে পারে। ওখান থেকে ফিরে আসলাম, ফিরে আসা বললাম যে হ্যাঁ এটা সত্য। তার আগে নাকি তুই 7 জনের মারতে ধরছিলি, ওই ঘটনাটা বল। তো বলতেছে তো অনেক পুরানো ঘটনা, কালকে বলি। না কালকে না, আজকে বলতে হবে, আজকে বল। তো বললো যে আমি তখন ওই মাদ্রাসায় ছাত্রদের নেতা ছিলাম। আচ্ছা। নেতা বলতে হেফজ মাদ্রাসার যে নিয়ম কারণ ছিল, ওদের যত স্টুডেন্ট থাকে তাদের মধ্যে একজনকে ওরা সিনিয়র করে, হুজুরের অ্যাবসেন্সে অনুপস্থিতিতে সে নিয়ন্ত্রণ করে। ওইখানে আমি ছিলাম। আর ওর সাথে যে আমার পরিচয়টা, তখনই ওর সাথে আমার পরিচয়টা হয়েছিল। আচ্ছা। তো আজকে যে 3 জন আসছে ওরা হলো ওর বড় ভাই, ওর নাম ছিল ইব্রাহিম, ও ওই মাদ্রাসার ছাত্র, আমি ওই মাদ্রাসার ছাত্র। আমি হচ্ছে এক বাপার এক ছেলে, আমার বাপ নাই, আমার মা আর আমি, আমার আর কেউ নাই। তো এই কারণে আমি পাশের মাদ্রাসায় যে ভর্তি হয়েছি, যে আমি এখানে থাকবো, আমার মাকে দেখাশোনা করবো, বাজার ঘাট যেটা সেটা লাগে আমি এখান থেকে করতে পারবো। ও ইব্রাহিম নাম, ও এই মাদ্রাসায় পড়াশোনা করতেছে, সে জিন, আমরা কেউ জানি না। আচ্ছা। কেউ জানি না সে জিন। এবং যখন তাকে অ্যাড্রেস জিজ্ঞেস করছি তোমার বাড়ি কোথায়, তখন সে অ্যাড্রেস দিচ্ছে তার বাড়ি চট্টগ্রাম। তার ভাইরা মাসে মাসে আসে তার টাকা টাকা কি লাগবে সব দিয়ে যায়, কিন্তু আর কেউ আসে না, শুধু ভাইগুলো আসে, কিন্তু ওরা জিন, আমরা কেউ জানি না। সে কোরআন শরীফ মুখস্থ পড়তেছে। আর এই মাদ্রাসা সে ছিল আমার বন্ধু, একদম স্বাভাবিক মানুষের মতো, একদম স্বাভাবিক মানুষের মতো তার চলাফেরা, কথাবার্তা, ঘুম, সবকিছু একটা স্বাভাবিক মানুষ। ওই মানুষ সে বলতেছে আসলে সে মানুষ না, সে জিন ছিল, কিন্তু সে ছিল আমার ক্লোজ ফ্রেন্ড। মানে আমি তাকে ছাড়া কিছু বুঝতাম না, সেও আমাকে ছাড়া কোনো কিছু বুঝতো না। আমি যদি দেখা গেছে একটা বড়ি নিছি বাড়ি থেকে, অর্ধেকটা আমি খাইছি, অর্ধেকটা বড়ি দিছি, এত ক্লোজ তার সাথে আমার ছিল। তো ও যে জিন আমি তো জানি না। এখন ওর বড় ভাই একদিন আয়সা বলতেছে তুই চল না, তোর আমরা চট্টগ্রামে নিয়ে যাবো, এখানে আমাদের সমস্যা হচ্ছে অনেক দূরে। তো ও বলতেছে আমি যাবো এক শর্তে, যদি মামুন আমার সাথে যায়, কারণ ওকে ছাড়া আমি যে থাকতে পারবো না, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওরে ছাড়া আমি ওখানে যে থাকতে পারবো না। তখন ওর ভাইরা করছে কি আমার সাথ দিচ্ছে, তাই বলছে ভাই আপনারা যে বলতেছেন আমি তো এক বাপের এক ছেলে, আমার বাপ নাই, আমার মা বৃদ্ধা আমার ঘরে আছে, আমি এখানে থাকলে তাকে আমি বাজারটা করে দিতে পারি, খাবার দাবার কি কি লাগবে না লাগবে দেখাশোনা করতে পারি। ভাই আমি যদি চট্টগ্রামে যাই, চট্টগ্রামে থাকলে আমার পড়াশোনার দায়িত্ব কে নিবে, আমার টাকা পয়সা তখনও কি মামুন কি জানে যে ইব্রাহিম জিন? না, তখনও সে জানে না। বলার পরে বলতেছে তোর কোনো চিন্তা নাই, তোর মায়ের বাজার খরচ যা লাগবে আমরা দিব, তোর পড়াশোনা করে যত খরচ লাগে সবই আমরা দিব, তুই আমাদের সাথে চল। না ভাই আমি সরি, আমি যাবো না। ওই যাবো না কেন বললাম, ওই থেকে আমার উপরে রাখ। আচ্ছা, তুই যাবি না, নিয়েই ছাড়বো। আর কিছুদিন পরেই ওই মাদ্রাসার ইমাম হাফেজ সাহেব মাহফিলে যাবেন ওয়াজ করতে। তো বলতেছে মামুন আমি তো মাহফিলে যাইতেছি, পড়াশোনাটা শেষ করে এশার নামাজও শুরু হয়ে যাবে, ওদের কাছ থেকে পড়াশোনা নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই যাস, আমি রাতে 12টা-1টার দিকে আসা ইয়ে করবো। মনে মনে বললাম যে এই তো সুযোগ, আমি একটু বাড়িতে যাই আমার বাজারটা করে দিয়ে আসি, হুজুর তো জানবো না। আমি চলে গেলাম বাজারে। তো বাজার করার পরে মা বলতেছে তুই বাজার করলি না খেয়ে চলে যাবি, আমি রান্না বান্না করতেছি খাই যাবি না, আমার খাই গেলে তো রাত্র হয়ে যাবো। বলতেছে না 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 খেয়ে যাবি কেমনে, তো রান্না বান্না করছে আমি খাই আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমি যে রাস্তা দিয়ে আমার মাদ্রাসায় আসবো সেই রাস্তাটা একটা পুরাতন কবরস্থান পড়ে। ওই কবরস্থানে আসার পরে আমার গায়ে একটু ভয় 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 কাজ করতেছে, প্রচন্ড ভয় লাগতেছে। কি করব, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, তো আমি চুপচাপ দাঁড়ায় আছি, কি করতে পারি, খুব ভয় লাগতেছে। কিছুক্ষণ পরে দেখি 7টা মানুষ, সাদা পাঞ্জাবি, সাদা পাঞ্জামা, সাদা মাথা, সাদা পাগড়ি, ওরা আমার সামনে দিয়ে হাইটে যেতেছে। আমি ডাকলাম হুজুর, ও হুজুর আমার নিয়ে যান, আমার ভয় লাগতেছে একা একা, আমার কবরস্থানে পার করে দেন। ওরা দাঁড়ায় না, ওরার মতো করে হাঁটতেছে। আমি একবার ডাকলাম, 2বার ডাকলাম, ওরা কথা শুনতেছে না, ওরা হাঁটতেছে। পরে যখন আমার দিকে ফিরলো তাকানোর পরে আমি বলছি ওরা তো
মানুষ না। কিভাবে? এই তো জিন। মানে সন্দেহের কারণটা ওই যে আকৃতির যে পাওয়া যায় ওইগুলো হয়তো দেখছে, ওর মুখ থেকে যে কথাটা শুনলাম আর কি আমি। তো ও করছে কি, এই অবস্থা দেখা ও পাশে ছিল একটা ভাঙা পুরনো কবর, ওই কবরস্থানে যে লাভ নাই উঠছে, লাভ দিয়ে কবরস্থানে উঠছে। ওঠার পরে ওই কবরস্থানে ছিল একটা বাঁশ, ওই যে কবর দেওয়া যে বাঁশ দেয়, সে বাঁশটা হাতে নিয়ে বললাম যে সে এবার পালে আগায় আয়। আচ্ছা। তাই বলে তোর ভয় লাগলো না? তো বলছে মাসুদ ভাই একটা জিনিস চিন্তা করেন, আপনার জিনে যত আক্রমণ করুক, আপনি যদি কবরের উপরে উঠে যান, আপনার এখানে সে আর আসবে না। কিন্তু কবরের উপরে কোনো জিন যায় না, এই সাহসটা আমার আছে। এই জন্য আমি বলছি এটা মনে হয় ইনফ্যাক্ট আমি তুই জানি না, তুই আগে জানিস কিনা, আমি মানে আজকে নতুন। আমিও সেম, আমি এই কবরের সাথে যে জিনের কোনো সম্পর্ক আছে এ ব্যাপারে জানা ছিল। ওরা কবরের উপরে নাকি যায় না। ওকে, আচ্ছা তারপর কি হলো? তো ওরা পিছন থেকে এই মানে বাঁশঝাড় ভাঙতেছে, বাতাস, তারপরে আপনার এই গাছপালা ভাঙতেছে, কিন্তু সামনে কেউ আগে আসতেছে না। পিছনে করছে সামনে আগে যায়। প্রায় অনেকক্ষণ থাকার পরে যখন স্বাভাবিক হয়েছে তখন আমি এখান থেকে চিল্লাচিল্লি শুরু করছি। পাশের মানুষগুলো ভাবছে কি ডাকাত পড়ছে, ওরাও লাঠি সোটা নিয়ে বাড়িছে। বললাম যে ভাই আমি কবরস্থানে থেকে আসি, আপনারা এদিকে আসেন। আসতে বললাম ভাই এই অবস্থা, আমার একটু কষ্ট করে মাদ্রাসা পৌঁছে দিয়ে আসেন। তো ওই গ্রামবাসী পরে আমার নিয়ে মাদ্রাসা পৌঁছে দিয়ে আসছে। এটা হচ্ছে মামুনের ঘটনা, মামুন আপনাকে বললো। হ্যাঁ, তারপরে ওই তার মা নাকি একটা তাবিজ দিছিল, ওই তাবিজটা সাথে থাকলে তারা আসে না, কিন্তু সে ওই দিন ওই তাবিজটা সাথে নেয় নাই। মামুনের সাথে এখন যোগাযোগ আছে আপনার? এখন পরে শুনছি মামুন সৌদি চলে গেছিল। আচ্ছা, তো এখন বর্তমানে কোথায় আছে আমি জানি না সঠিক। ওকে, আচ্ছা মাসুদ ভাই, এবার আরো কিছু একটা ঘটনা আছে যেটা আপনি নিজে যে ঘটনার সাথে রিলেটেড, যেটা হয়েছিলাম সেটাও হচ্ছে ওই মাদ্রাসা থাকাকালীন অবস্থায়, মানে রাত্রে খাওয়া দাওয়ার পরে পড়তেছি, পড়ার পরে রাত্রে 9টা-10টার দিকে আমার ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা। তো আমি ভাবলাম যে বাড়িতে যাই, যে একটু খেয়ে আসি। আচ্ছা। রাস্তা দিয়ে আসবো এমন সময় চিন্তা করলাম রাস্তায় যাবো, পুলিশের পিক আপটা এখন আসবে। এখন যদি সে কোনো ঝামেলা করতে চায়, এত রাত্রে কোথেকে আসছেন বা কি আসো বিষয়, তার তো নিরাপত্তা দায়িত্ব আছে। ঝামেলা করতে গেলে বা জেলে নিয়ে গেল সমস্যা, এই চিন্তা করতাম যাক আল্লাহ ভরসা যা করা যাক, আমি তো চোর না, আমি রাস্তা দিয়ে যাবো। রাস্তা দিয়ে আসলাম, এসে দেখি বা ঘুমাই গেছে। আমরা হচ্ছে বাজারের সাথেই, কুমিল্লা সিলেট রাস্তা থেকে প্রথম হচ্ছে মসজিদটা, তারপরে আমাদের বাসা। বাজারে কোনো দোকান খোলা নেই যে আমি দোকান থেকে কিছু খাবো। মাকে ডাকি নাই, মা যেহেতু ঘুমাই গেছে, ঘুম ভাঙতে গেলে তার কষ্ট হতে পারে, আমি তাকে ডাকবো না, চলে যাই। কোন রাস্তা দিয়ে যাবো আমি? মেন রাস্তা দিয়ে গেলে এখনই পুলিশের পিক আপটা আসবে, সময় হয়ে গেছে। তা আমি চিন্তা করলাম এটা এই দিতে না যায়, আমি ওই রাস্তা দিয়ে চলে যাই। কিছু রাস্তা একটা আছে ওইটাতে চলে যাই, ওই যে 4 রাস্তার মুখ, ওই রাস্তাটা দিয়ে আমি যাবো। তো ওই রাস্তাতে যাবো ভাবে আমি ওই দিক দিয়ে হাঁটা শুরু করলাম। বাইরে কিন্তু চাঁদের আলো, মানে মোটামুটি অন্ধকার যেটা বলা যায় না আর কি, মোটামুটি মানে দিনের মধ্যে ভালো দেখা যায়। আমি হাঁটতেছি আর কোরআন তেলাওয়াত করতেছি, আচ্ছা, বা জোরে জোরে কথা বলতেছি, গান গাইতেছি, নিজের মধ্যে সাহস রাখার জন্য আমি এটা করতেছি। যেন আমি জানি যে এই মোড়ের মধ্যে কোনো সমস্যা হতে পারে, হলে বাকি রাস্তার কোথাও কোনো সমস্যা নেই। তো এই জায়গায় যাওয়ার পরে আমি মেইনলি কোরআন তেলাওয়াত শুরু করছি। যখনই আমি চৌরাস্তার মোড়ের মাঝখানে যে দাঁড়াই, তখনই দেখি একেবারে অন্ধকার। মানে আমি নিজে দেখি না, এত অন্ধকার, চারদিকে অন্ধকার, চারদিকে বাঁশঝাড় গুলা। আকাশে কি মেঘ ছিল? আকাশটা আমি কোথাও আমি কিছুই দেখি না। অনেক সময় হয় না যে মেঘ থাকলে অনেক সময় চাঁদটা যদি মেঘে ঢাকা পড়া যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় কিছুই দেখি না, শুধু অন্ধকার দেখছি, আর কিছু দেখি না। পুরোটাই অন্ধকার। গাছপালাগুলো ভাঙতেছে, প্রচন্ড জোরে বাতাস বইতেছে, আর এই বাঁশগুলো ভাঙতেছে। তাই আমি বললাম যদি সামনে ওরা যে শুনছে যে সামনে বাঁশ ফালায় রাখে, যেই ডিঙেতে যায় অমনি ওরা অ্যাটাক করে। আমি আর সামনে আগাই না, যদি বাঁশ ফালায় রাখে সামনে, অন্ধকার আমি কিছু দেখিও না। পরে আমি কি করলাম, চিন্তা করতে করতে পরে আমি আতাল কুরসি পড়লাম, পরে নিজের বুকে ফু দিলাম। কিছুক্ষণ পরে আমি আবার আগানোর চেষ্টা করছি, দেখি না অবস্থা খারাপ। পরে আমি আতাল কুরসি পরে আবার ফু দিলাম, পরে 4 কুল, এটা কুলিয়া, কুলফাল্লাহ, কুলাজুল নাস, কুলাজুল ফালাক, এই 4টা সূরা পড়লাম। পরে একটা বৃত্ত আঁকলাম, বৃত্ত আঁকে ওই বৃত্তের মাঝখানে যে আমি দাঁড়ালাম। আচ্ছা, বৃত্তের মাঝখানে দাঁড়ায় আমি জোরে জোরে বলতেছি যে সাহস থাকলে বৃত্তের ভিতরে আসো, দেখি তোর কত বড় সাহস। জোরে চিল্লানোর কারণ দুইটা, একটা হচ্ছে ওদেরকে ইয়া করা, আর দ্বিতীয় কারণ হচ্ছে যদি আমার কথা শুনে পাশের কোনো বাড়ির মানুষ কোনো আগায় আসে, তাহলে আমি বাঁচতে পারবো। এই দুইটা কারণে আমি জোরে জোরে চিল্লানো শুরু করলাম যে সাহস থাকলে আমার দাগের ভিতরে আয়। আচ্ছা, বাইরে থেকে তো অনেক কিছু করতে পারবে, কারণ আমি তোরে দেখি না, তুই আমার দেখাস কিন্তু আমি তোর দেখি না। কিন্তু ওরা ওই বাঁশঝাড় ভাঙতেছে, গাছপালা ভাঙতেছে, আর বাইরে যে বাতাসটা, তা আমি চুপচাপ দাঁড়ায় রয়েছি। কিছুক্ষণ পরে একেবারে আলো, আধা টাকা গেছে আলো হওয়ার পর আমি সামনে একটু বাড়ালাম। সামনে বাড়ানোর পরে আবাসা আলো, অন্ধকার লাগতেছে। একটা তুলা গাছ পরে সামনে, তুলা গাছে নিয়ে যাওয়ার পরে আবার একই অবস্থা। আচ্ছা, অনেক পুরানো তুলা গাছ। ওই তুলা গাছের নিচে যাওয়ার পরে আবার একই অবস্থা।
আমি আবার ওই চারকোল পড়লাম, আবার ওইভাবেই কথা বলতেছি না, কোন সারা শব্দ নাই, গাছপালা ভাঙতেছে, মনে হচ্ছে আমার গায়ে আসা পড়বে, কিন্তু একটা আমার গায়ে পড়তেছে না। ভাষার ভাঙতেছে, এসে পড়তেছে, আমার গায়ে পড়তেছে না। অনেক ইয়েটে করার পরও আমি জোরে জোরে আল্লাহ আল্লাহ করতেছি, দোয়া দরুদ পড়তেছি, প্রচন্ড ভয় পাইছি জায়গায়, অনেক ভয় পাইছি। পরে আমি সামনে আগে গেলাম, যা আরেকটু আগাইলাম পরে এভাবে করতে করতে আস্তে 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 আগে যে রাস্তাটা আমি 5 মিনিট হাঁটতে পারতাম, ওই রাস্তাটা আমার এখানে 1.5 ঘন্টার উপরে লাগছে। আমি নদীর পাড়ে যে উঠলাম, নদীর পাড়ে ওই রাস্তায় ছোট্ট একটা বাসা আছে, ওই জায়গা যাওয়ার পর আবার একই অবস্থা, চতুর্দিকে অসম্ভব রকম অন্ধকার, আমি নিজে দেখি না, আর প্রচন্ড ভয় লাগতেছে। পরে ওখানে যা আমি আবার চারকুল পড়লাম, শুধু জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছি, দেখি না ভয় কাটতেছে না, ওরাও যাইতেছে না, অন্ধকার কাটতেছে না। তার আগে তো ওরা অল্প অল্প সময় আমাকে বিরক্ত করে চলে গেছে, দেখেন আধা ঘন্টার উপর হয়ে গেছে, ওরা যাচ্ছে না। পরে আমি মাদ্রাসা চিলাম দিলাম, এই রুলামিন, মোশারফ, আমাদের ফ্রেন্ড আসছিল, রাব্বানি, জসিম, জোরে জোরে নাম ধরে ডাকাডাকি করতেছি। পরে ওরা আমাকে ওখান থেকে রিপ্লাই করছে অনেক পরে। আমি লাঠি ফাটি কি আছে সাথে দৌড়ে আয়, আমি এই জায়গায় আছি। পরে ওরা আসছে, আইসা এদিকে শুরু করে ঘুরলো, ওরা বলতেছে মামা কিছু দেখি না। মামা আমি তো জানি কিছু দেখি না, কিন্তু আমার এই অবস্থা হয়েছে, আমার এই ভয়গুলো দেখাইছে। পরে ওখান থেকে পরে মাদ্রাসা গেলাম। তো ব্যাপারটা যেটা দেখা গেল আজকে মাসুদ ভাইয়ের গল্প থেকে বেশ কিছু ব্যাপার আমি টের পাইলাম। একটা ব্যাপার হচ্ছে যে এই ধরনের ব্যাপারগুলো মানে এই যে জিনের সাথে ওনার সেই লেভেলের মানে উনি যেভাবে দেখছে, মানে ফাইটিং বলি অথবা চ্যালেঞ্জ বলি, যেটাই বলি না কেন, সর্বসময় দেখা গেছে যে আগে কবিরাজরা হয়তো বিভিন্ন ভাবে কোনো একটা মন্ত্র পাঠ করে কিংবা কোনো সূরা পড়ে বা কোনো না কোনো ভাবে এক্সরসিজম করার চেষ্টা করছে, কিন্তু ওনার ক্ষেত্রে দেখা গেছে যে মানসিক এবং শারীরিক শক্তি দুইটাই খাটাতে হচ্ছে এবং এই দুইটা খাটিয়েই ওনারা ওদের সাথে বেশ খানিকটা একটু ফাইট করেছে এবং ফাইট করে সার্ভাইভ করেছে। তো যাই হোক, সেটা আসলে সবার পক্ষে সম্ভব না, অবশ্যই না। সবচেয়ে বেশি সবার পক্ষে সম্ভব না, কারণ সচরাচর জিন জিনিসটা এভাবে দেখা দেয় সরাসরি নিজস্ব চেহারায়। সাধারণত তারা কারো উপরে ভর করে, কিংবা একটু আগে উনি যার কথা বলছিলেন টোটালি ইব্রাহিমের মতন একেবারেই লুকাছবির ভিতরে থাকে। মামুন যে ছিল ও কিন্তু খাটো, কিন্তু গায়ে প্রচন্ড শক্তি ওর। ওটাই ওনার ভাগ্য ভালো যে ওনার ভিতরে ঢুকে না গিয়ে সামনেই ছিল। ভিতরে ঢুকে ভিতর থেকে মারতে থাকলে তখন তার কিছু করার থাকতো না। তো যাই হোক, অনেক গল্প শুনলাম, এখন কি উঠবি? এখন তবে আজকের মতো আমরা শেষ করে এখানে। মানে